অভিমান পর্ব সংখ্যা 01 মৌরিন আহমেদ। এই যে ভাইয়া, শুনছেন? আমি আপনাকে ভালোবাসি। কথাটা কানে যেতেই অবাক হয়ে পেছনে ফিরল আবির। দেখতে পেল ওর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একটা মেয়ে। মাথা নিচু করে রাখা। মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না, তবুও ও নিশ্চিত বলতে পারবে তাকে ও চেনে না। আগে কখনো দেখেছে বলেও মনে পড়ল না। অথচ এমন এক অপরিচিত মেয়ের মুখ থেকে ভালোবাসার কথা শুনছে। ভাবতেই অবাক হয়ে গেল। ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ল মেয়েটার দিকে। কি বললে? বলেছি আমি আপনাকে ভালোবাসি। বলেই আবারও মাথা নিচু করে ফেলল মেয়েটা। আবির অবাক চোখে তাকালো। এক পলকের জন্য ওর চেহারাটা দেখতে পেয়েছে। ফর্সা মুখে লজ্জিত লাল আভা। মুখের গঠন একেবারেই পুতুলের মতন, ভোলাভালা টাইপ। এই রকম একটা মেয়ে এসে ওকে প্রপোজ করছে। ও কি ইচ্ছে করেই করল না কেউ জোর করে করালো? এই মুহূর্তে ঠিক কি করা উচিত কেন যেন ভেবেই পেল না। এরকম মেয়েদের কাছে প্রপোজ পাওয়া তার জন্য নতুন নয়, এর আগেও সে এমন হাজারো প্রপোজ পেয়েছে। অনেক সুন্দরী, অনেক স্টাইলিশ ধরনের মেয়ে। কিন্তু এর মতো মেয়ে এবারেই প্রথম। মেয়েটার কণ্ঠস্বরে যথেষ্ট জোরতা আছে, বোঝাই যাচ্ছে সে বেশ ইতস্তত বোধ করছে। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ কি যেন ভাবল আবির। মেয়েটাকে পা থেকে মাথা অবধি একবার স্ক্যান করে বলল। ড্রেসআপ ভদ্র ঘরের, চেহারা ভোলাভালা। তোমার মতো মেয়ের মাথায় ভালোবাসার ভূত চাপল কি করে? সত্যিই বলছো? নাকি কেউ তোমাকে বলতে বাধ্য করেছে? এ ভার্সিটিতে পড়ছো কতদিন ধরে? এর আগে তো দেখেছি বলে মনে হচ্ছে না। কিসে পড়ছো বলতো? ফা ফা ফার্স্ট ইয়ার। আশ্চর্য। মেয়েটা প্রপোজ করার সময় ঘাবড়ে গেল না, অথচ কিসে পড়ে সেটা বলতে ঘাবড়ে যাচ্ছে। আবার ফার্স্ট ইয়ারের কথা বলছে, দ্যাট মিন্স মেয়েটা নতুন। কি আশ্চর্য, প্রথম দিনেই মেয়েটা এমন কেন করবে? চেহারা দেখে তো বেয়াদব বা উশৃঙ্খল ধাঁচের লাগছে না। নিজের মধ্যেই কি সব বিড়বিড় করে বলল। ফার্স্ট ইয়ার, তার মানে আজই ভার্সিটিতে প্রথম এসেছে? মেয়েটা মুখে কিছু বলল না। লজ্জিত মুখে সামনে পেছনে মাথা নাড়াল। ব্যাস, যা বোঝার বুঝে ফেলেছে আবির। মেয়েটা অবশ্যই ইচ্ছে করে ওকে প্রপোজ করতে আসেনি। কারণ এই ভার্সিটির কারো এত সাহস নেই ওকে এসে প্রপোজ করবে। সেটা ওর সম্পর্কে জেনে শুনে হোক বা না জেনে। হঠাৎ করেই মাথায় খুন চেপে গেল ওর। কঠিন গলায় জিজ্ঞেস করল, তোমাকে এখানে কে পাঠিয়েছে? কে বলেছে আমাকে প্রপোজ করতে? তুমি নিশ্চয় নিজে থেকে আসনি? ঠিক করে বলো, কে পাঠিয়েছে? ওর ধমকে কেঁপে উঠল মেয়েটা। কিন্তু মুখে কিছুই বলল না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। ওর নীরবতা দেখে রাগে গা জ্বলে যাচ্ছে আবিরের। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চড় মারুক মেয়েটার গালে। কতবার সাহস ওকে এসে প্রপোজ করে। আবার ভালো বুঝে যখন জিজ্ঞেস করছে কে পাঠিয়েছে তখন আবার কথা না বলে ঢং করছে। রাগী গলায় বলল, কথা বলছো না কেন? বলো, কে পাঠিয়েছে? কে? কেউ পাঠায়নি। আমি নিজেই এসেছি। আমার আপনাকে ভালো লেগেছে তাই। আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসো আমায়? ওহ নো, ভালোবাসা মাই ফুট। ভার্সিটিতে প্রথম দিনে এসেই ভালোবাসা হয়ে গেছে? বাবারে, কি স্পিড! 4G নেটওয়ার্কও দেখি ফেল মারবে। তা কি দেখে ভালোবাসলে শুনি? ছেলেটার ব্যঙ্গধ্বনি শুনে মাথাটা আরো নিচু করে ফেলল মেয়েটা। মুখ দিয়ে আর একটা কথাও বেরোল না। তাই দেখে আবিরের যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। কিছু ভাবতে পারল না। মুখে যা আসে তাই বলে গেল মেয়েটাকে। এই তোমাদের মতো কিছু মেয়ের জন্য আজ মেয়ে জাতি উচ্ছনে যাচ্ছে। তোমাদের মতো কিছু ফাজিল, বেয়াদব, অসভ্য মার্কা মেয়েদের জন্যই মেয়েরা তাদের প্রাপ্য সম্মান পায় না। আর তোমাদের ওই সো-কল্ড ভালোবাসার জন্য হাজারো ছেলেকে বকে যেতে হয়। তোমাদের কাছে ভালোবাসার কোন দামই নেই। এটাকে নিয়ে যাতা বলতে তোমাদের বাধে না। কি যেন বলছিলে তুমি? আমাকে ভালোবাসো? বলি, ভালোবাসার মানে বোঝ তুমি? ফার্স্ট ডেতে এসে সিনিয়রদের সম্মান না করে প্রেমের প্রস্তাব দাও। হাউ শেইমলেস! বেয়াদব, অসভ্য মেয়ে কোথাকার! গড়গড় করে কথাগুলো বলে সামনে তাকায় আবির। দেখতে পায় মেয়েটার মাথা এখনো নিচু করে রাখা। আগের চেয়েও অনেক বেশি নিচু করা।
ও হঠাৎ চিৎকার করে ধমকে ওঠে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? তোমার কি মানসম্মান বোধ নেই? নাকি নিজেকে বাজারের সস্তা পণ্য বলে মনে হয়? এখনো দাঁড়িয়ে আছো কোনো সাহসে? আরও অপমান হতে মন চাইছে? এখনো হাতে সময় আছে, যাও, বলছি। প্রচণ্ড জোরে ধমক দেয় আবির। মেয়েটাকে এবারে একবারের জন্য মাথা তুলতে দেখা যায়। সে রক্তিম মুখে তাকালো ওর দিকে। মুখটা ঠিক কি কারণে রক্তিম তা বোঝা যাচ্ছে না। রাগ নাকি লজ্জায়? কিন্তু মেয়েটার চোখে পানি। ছলছল করছে চোখ দুটো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। আবির আরও কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ উল্টো ঘুরে দৌড় দিল মেয়েটা। প্রচণ্ড বেগে চুলগুলো উড়িয়ে দৌড়ে চলে গেল কোথাও। যাবার সময় বারবার বা হাতে চোখ মোছার চেষ্টা করল। কিন্তু থামল না। ছুটে বেরিয়ে গেল ওর দৃষ্টিকোণ থেকে। যত সব ফাউল মেয়ে। কোথা থেকে যে আসে না এরা। জাস্ট রিডিউকুলাস। বলতে বলতেই শ্বাস ছাড়ে আবির। রাগ হয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দেয়। বের করে আনে একটা বেনসনের প্যাকেট সাথে একটা ম্যাচ। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের মাঝে আটকে নেয়, ম্যাচ থেকে একটা কাঠি বের করে ঠুকে আগুন জ্বালিয়ে নেয় তাতে। তারপর জ্বলন্ত কাঠিটা খুব সাবধানে ঠোঁটের কাছে এনে বের করে রাখা সিগারেটে আগুন জ্বালায়। টোকা মেরে উড়িয়ে দেয় আগুনসহ কাঠিটাকে। সেটা উড়ে গিয়ে কোথায় যে যায় সে খেয়াল আর রাখে না। মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে সিগারেটটা হাতে নেয়। দু আঙুলের ফাঁকে বিশেষ কায়দায় সেটাকে ধরে রেখে আবারও ঠোঁটে ছুঁয়ে নেয়। লম্বা লম্বা টান দিতে দিতে ধোঁয়া বের করে নাক মুখ দিয়ে। সে যে সবসময় সিগারেট খায় তা না। মাঝে মাঝে খায়। যখন প্রচণ্ড রাগ আর বিরক্ত হয় কোন কিছুতে তখন। তাতে রাগ কমে বলে মনে হয় না, তবে সাময়িক কালের জন্য সিগারেটের ধোঁয়ার সাথে রাগটাও উড়ে যায়। বর্তমানে সেই চেষ্টাই করছে ও। রাগটাকে দমন করতে। মেজাজটাকে স্বাভাবিক করতে। কারণ একটু পরেই ওকে পার্টি অফিসে যেতে হবে। দলের নতুন নেতা কে হবে তাই নিয়ে আলোচনা বসবে আজ। খুবই সিরিয়াস একটা বিষয়, গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। এমন জায়গায় কিছুতেই মেজাজ খারাপ করে যাওয়া যায় না। দেখা গেল, একটুতেই ও ক্ষেপে গিয়ে উল্টোপাল্টা কিছু বলে বসল। ব্যাপারটা ভালো দেখাবে না, তাতে নিজের ইমেজ খারাপ হয়ে যাবে। সিগারেটে টান দিতে দিতেই আনমনে হেঁটে যায় আবির। আশেপাশে তাকায় না। নিজের মতো করে হাঁটতে হাঁটতে এগিয়ে যায় পার্টি অফিসের দিকে। হাঁটুতে মুখ গুজে রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে প্রাপ্তি। আজ তার ভার্সিটিতে প্রথম দিন ছিল। ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস। কত আশা, কত স্বপ্নসাধনা করেছিল এই দিনটার জন্য। ভার্সিটি লাইফ, স্বাধীনতার এক অন্য নাম। চিরকাল বাবা মার সাথে থেকে স্কুল কলেজ জীবন শেষ করেছে। ধরা বাঁধা জীবন। কোথাও কোনো স্বাধীনতা ছিল না, মা বাবা যা বলেছে তাই করেছে। নিজে থেকে কিছু বলবার বা করবার জো ছিল না। তাই সবসময়ই অপেক্ষা করেছিল ভার্সিটি লাইফের জন্য। মা বলতেন আগে ভালো করে পড়ালেখা কর, ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়ে নে, তারপর আমি তোর সব ইচ্ছে পূরণ করব। তখন তুই তোর ইচ্ছে মতো চলিস, আমি বাধা দেব না। প্রাপ্তি তখন হাসিমুখেই মেনে নিয়েছে সব। অনেক চেষ্টা, খাটাখাটনি করে চান্স পেয়েছে ঢাকা ভার্সিটিতে। ওর স্বপ্নের ভার্সিটি, স্বপ্নের সাথে পথ চলার জন্য। কিন্তু প্রথম দিনেই ওর সেই স্বপ্নের সোয়া 12টা বেজে গেছে। সিনিয়রদের পাল্লায় পড়ে শিকার হতে হলো র্যাগিংয়ের। মান সম্মানের ভয়ে যে মেয়ে জীবনে কখনো যেটা করেনি, কখন কোন ভুল হয়ে যায় এই ভেবে কখনোই কোনো ছেলের দিকে ফিরেও তাকায়নি, আজ সিনিয়রদের পাল্লায় পড়ে সেই মেয়েই কি না একটা অচেনা ছেলেকে প্রপোজ করে ফেলল। আর সেই ছেলেটা কত খারাপের খারাপ, কি সুন্দর করে ওকে অপমান করে ছেড়ে দিল। বিনা হারপিকে এক্কেবারে ধুয়ে ছাড়ল। ভেবেই বারবার কান্না পাচ্ছে ওর। মনে মনে পণ করে ফেলে, জীবনে আর কোনোদিন ওই ছেলের দিকে ফিরেও তাকাবে না। আর ও ওই বজ্জাত সিনিয়র গুলোর ধারে কাছেও যাবে না। যে রাস্তায় ওরা যাবে, যেখানে ওদের ছায়া পড়বে তার আশপাশেও ঘেঁষবে না। কিছুতেই না। ওর একা একা দুঃখ বিলাসের মাঝে হঠাৎ খুব শব্দ করেই বেজে উঠল ওর ফোনটা। কান্নাভেজা চোখে এক পলক স্ক্রিনের দিকে তাকালো। লেখা ভাসছে, আম্মু। ফোনটা সে ধরবে না। মার উপর তার অভিমান জমেছে, ভীষণ অভিমান।
সে একা একা ফ্ল্যাটে এসে উঠেছে, ভার্সিটিতে যাচ্ছে, অথচ প্রথম দিনে তার মা তাকে কলই দিল না। একবারও মনে করল না যে প্রাপ্তি একা একা কি করছে। তার ভার্সিটির প্রথম দিন কেমন গেল সেটা শোনার কোনো আগ্রহই দেখালো না। কাঁদতে কাঁদতেই একবার জোরে নাক টেনে নেয় প্রাপ্তি। ইসস, সর্দি লেগে গেছে। ওর এই এক সমস্যা, একটুখানি কাঁদলেই নাক বন্ধ হয়ে আসে। নিশ্চয় সর্দি লেগে যাবে। উফ, মন খারাপ হলে কেঁদেও শান্তি নেই। এরই মধ্যে ফোনটা একবার কেটে গেল। কিন্তু তার প্রায় সাথে সাথেই আবারও তুমুল বেগে বাজতে শুরু করল সেটা। ও রাগ করে কেটে দেয় কলটা। কিন্তু লাভ হয় না, সেটা আবারও বাজতে থাকে। প্রাপ্তি বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলে। ও খুব ভালো করেই জানে ও যতক্ষণ না পর্যন্ত ফোনটা রিসিভ করবে ততক্ষণ পর্যন্ত এভাবে ফোন বেজেই যাবে। তার মা মিসেস মমতার মধ্যে বিরক্তি ব্যাপারটা একেবারেই নেই। কোন কাজে যখন তিনি হাত দেন, তখন সেটা যতক্ষণ পর্যন্ত ঠিকভাবে সমাপ্ত না হয় ততক্ষণ পর্যন্তই তিনি ওটার সাথে লেগে থাকেন। তাতে একটুও বিরক্ত হতে দেখা যায় না কখনো। সম্ভবত তার মায়ের বিরক্তি নামক সিস্টেমটিই নেই। ভেবেই একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে প্রাপ্তি। ফোনটা রিসিভ করার আগে একটু খানিক এসে নিয়ে গলা পরিষ্কার করে। তারপর মেজাজটাকে বাজখাই করে বলল, তুমি আমাকে কল করেছ কেন? হ্যাঁ, কল দিস কেন? সারাটা দিন কেটে গেল, আমি একা একা ঢাকায় এসে উঠেছি, একবারও কল দিয়ে খোঁজ নিলে না তুমি, তাহলে এখন কেন কল দিয়েছ? এতক্ষণে আমার কথা মনে পড়েছে তোমার? তা পড়ল কেন? না পড়লে কি খুব ক্ষতি হয়ে যেত? আরে বাবা, থামো তো। একেবারে এত কথা বলিস কেন? একটু শ্বাস নে, তারপর কথা বল। কথা বলবো? কিসের কথা বলবো? কোনো কথা নেই তোমার সাথে, আমি আর কথা বলবো না তোমার সাথে। ফোন কেটে দাও বলছি, এক্ষুনি কেটে দাও। আমাকে কাটতে কেন বলিস? তোর হাত নেই? তুই কাট। কথাটা শুনেই ফোঁস ফোঁস করে শ্বাস ছাড়ে ও। তার মা এমনই। ব্যবহারটা এমন যেন ও তার মেয়ে নয়, জিগার কি দোস্ত। শুধু ওর মাই নয়, ওর বাবাও ওরকম একজন মানুষ। তাদের সাথে ওর সম্পর্ক একদম বেস্ট ফ্রেন্ডের মতো। কথাটা শুনে অনেকেই হয়তো চমকাবেন, কিন্তু ঘটনা আসলেই সত্যি। প্রাপ্তি আর ওর পরিবার এমনই। ওর অভিমানকে পাত্তা দিল না দেখে আরো বেশি ক্ষেপে গেল প্রাপ্তি। দাঁত কটমট করে বলল, ঠিক আছে, আমিই কাটছি। আর একবারও কল দিবা না তুমি। তাহলে ব্লক মারবো কিন্তু, এই বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আমিও আর কল দিব না। কিন্তু দেখিস, ঝামেলায় পড়লে আবার আমাকে বলতে আসবি না। যাও, যাও। দরকার নেই তোমার। আমার সমস্যা আমিই মেটাতে পারি। হুহ, বলে আর একটুও সময় নেয় না ও। মমতাকে একটা কথা বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দেয়। মার উপর অভিমান হচ্ছে খুব। মা এমন কেন? বন্ধুর মতো আচরণ না করে মায়ের মতো করতে পারে না? সব সময় ওকে এভাবেই রাগিয়ে দেয়। ভেবেই মন খারাপ করে ফোনটা বেডের দিকে ছুঁড়ে মারে। কান্নাকাটি করে মাথা ব্যথা হয়ে গেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়া দরকার। তুই তো আজকাল বড্ড খারাপ হচ্ছিস, প্রাপ্তি। একা একা ঢাকায় গেলি, ভার্সিটিতে ক্লাসও করলি, কই একবারও তো নিজে থেকে কল দিলি না। বাড়ি থেকে যাওয়ার সময় দেখলাম খুব খুশি, ঢাকায় যাচ্ছিস একলা একলা থাকতে, সেই আনন্দ তোর ধরেই না। এদিকে আমি যে মন খারাপ করলাম, সে খোঁজ নিয়েছিস? আর আজ তোকে কল করিনি বলে এত অভিমান? এটা কোনো কথা বল? নিজের বেলায় 16 আনা, পরের বেলায় কাঁচকলা? মেসেজটা পড়তেই খুশিতে চোখে জল এসে গেল ওর। মেসেজটা ওর মার নাম্বার থেকে এসেছে। মানে তিনি নিজে পাঠিয়েছেন। ভেবেই খুব খুশি হয়ে ওঠে ও। মায়ের অভিমান দেখে মুচকি হাসে। মনটা ভালো হয়ে গেছে তার। এতক্ষণে নিজেকে খুব ফ্রেশ লাগছে। বড্ড শান্তি পাচ্ছে মনে। আসলে মিসেস মমতার মমতাম বাণী ওর মন ভালো করে দিতে যথেষ্ট। ওর সকল অভিমান ভাঙাতেও একাই 100। রাত বাজে রাত 1টা বেজে 39 মিনিট। এত রাতে বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে আবির। কিন্তু ভেতরে ঢোকার সুযোগ হচ্ছে না। কারণ দরজা তো বন্ধ। এত রাতে কেই বা ওর জন্য দরজা খুলে রাখবে? সবারই তো ঘুম নামক বস্তুর প্রয়োজন আছে, মস্ত প্রয়োজন।
আবির চিন্তিত মুখে দরজার দিকে তাকিয়ে আছে। একবার একবার করে কলবেলের উপর হাত রাখছে, কিন্তু সুইচ টেপার সাহস পাচ্ছে না। সুইচ টিপে দিলেই তো সর্বনাশ। মা ঠিক জেগে উঠবেন, তারপর শুরু হবে তার রাগারাগি মেগা এপিসোড। এই মাঝরাতে তার কমেডি শো দেখতে ওর একদমই ইচ্ছে করছে না। তাই কলিং বেল না বাজিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। অবশ্য দাঁড়িয়ে থেকেই বা লাভ কি? বেল না বাজালে বা কাউকে না ডাকলে দরজা খুলবেটাকে? একটা কাজ অবশ্য করা যায়। আদ্রিকে কল দেয়া যায়। ও নিশ্চয় ঘুমাচ্ছে না। আজকালকার মেয়েরা এত তাড়াতাড়ি ঘুমোয় না, রাত জেগে বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করে। সারা রাতে বাবুসোনা যান প্রাণ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। তারপর ভোরের দিকে এক গ্লাস পানি খেয়ে দেয় ঘুম। পানি খাওয়াটা অবশ্যই জরুরি, কারণ রাতভর প্যাচাল পারতে পারতে গলা শুকিয়ে যায়, সে ঘুম ভাঙে কখন কে জানে। আদ্রি অবশ্য এইসব করে না, করার চেষ্টাও করে না। তবে সারারাত জাগে, জেগে জেগে বই পড়ে। এটাই তার ওয়ান এন্ড অনলি কাজ। দুবার রিং হতেই কল রিসিভ করল আদ্রিতা। বিরক্তি মাখা কণ্ঠে বলল, হ্যালো, ভাইয়া বল। আজ রাতেও কি ফিরবি না? বিছানায় কোল বালিশ চাপা দিয়ে রাখব? শোন, মা কিন্তু তাহলে ঠিকই টের পেয়ে যাবে। সন্ধ্যের দিকে বেশ কয়েকবার তোর ঘর চেক করে গেছে, তোকে না দেখে মনে মনে কিন্তু ভীষণ খেপেছে। মার রাগের কথা খুব ভালো করেই জানে আবির। হুট করে রাগারাগি করেন, যখন করেন তখন হুঁশ জ্ঞান থাকে না। যা খুশি তাই করেন, ইভেন এত বড় বড় ছেলেমেয়ের গায়েও হাত তোলেন। গায়ে হাত তোলা মানে বেশি কিছু না, শুধু দু একটা চড় মারা। তার ধারণা এটাতে তার বাচ্চারা অপমানিত লজ্জিত হবে। কারণ মারের মধ্যে চড়টাই হচ্ছে সবচেয়ে অপমানকর। আর এত বড় দামড়া বাচ্চাদের মারের ব্যথার থেকে অপমানটা গায়ে লাগে বেশি। ওদের ভাষায় যাকে বলা হয় প্রেস্টিজ পাংচার। আবার মারামারি 2-1 ঘন্টার মধ্যেই তার মন বদলে যায়। রাগ পড়ে গিয়ে নিজের কাজের জন্য শুরু হয় অনুশোচনা। তখন সেই দুঃখের ঠেলায় তার স্ট্রোকের মতো হয়। যতক্ষণ পর্যন্ত না তখন ছেলেমেয়েকে আদর করে দেন ততক্ষণ পর্যন্তই তার এই স্ট্রোক ফিলিংসটা থাকে। তাই আবির আদ্রিতা এই রাগের নাম দিয়েছে হাওয়াই মিঠাই রাগ। তার মা মিসেস আশিয়া বেগম এরকমই। কি যেন চিন্তা করে বলল, এই শোন, আমি বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। তুই এসে দরজাটা খুলে দিয়ে যা। আমি চুপচুপ করে আমার ঘরে চলে যাব। মা একটুও টের পাবে না। ভাইয়ের কথা শুনে বিরক্ত হলো আদ্রিতা। মনে মনে রাগ করে ভাবল, তার ভাইটা বড্ড বদ। রোজ এমন দেরি করে ফিরবে আর ওকে এসে বিরক্ত করবে। উফ, এত আরামের জায়গা থেকে কি ওঠা যায়? কষ্ট লাগে না বিছানা থেকে উঠতে? ঠিক আছে আসছি। ঠিক 2 মিনিটের মাথায় আদ্রিতা এসে দরজা খুলে দেয়। ওর বিরক্ত মাখা মুখটা দেখে দাঁত কেলিয়ে হাসে আবির। এক হাতে ওর চুল এলোমেলো করে দিয়ে বলে, আমার জান্টুস বোনটা, লাভ ইউ, উম্মা। বলেই আর দেরি করে না। চুপচাপ নিজের ঘরে চলে যায়। যাওয়ার আগে মায়ের ঘরে একবার উকি মারতেও ভোলে না। ভেতর থেকে তার বাবা মোকশেদুল সাহেবের নাক ডাকার প্যাপো আওয়াজ আসছে। তার মানে সবাই ঘুম। যাক নিশ্চিন্ত। অভিমান। পর্ব সংখ্যা 02। মৌরিন আহমেদ। আজও ভার্সিটিতে এসে প্রথমেই ওই ছেলেটার সাথে দেখা হয়ে যায় প্রাপ্তির। ছেলেটা ওর কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে রাজু ভাস্কর্যের সামনে বসে আড্ডা দিচ্ছিল। হাতে ছিল একটা গিটার। সম্ভবত গানটান গাইছিল। চোখে মুখে হাসি, কণ্ঠে আহ্লাদী ভাব। ভীষণ আনন্দে আড্ডা দিচ্ছে তারা। দূর থেকেই ব্যাপারটা লক্ষ্য করল প্রাপ্তি। একবার আর চোখে ওই বজ্জাত ছেলেটার মুখটাও দেখে নিল। বাড়াবাড়ি রকমের সুন্দর একটা ছেলে। নাকমুখ চোখ সবই যেন সৃষ্টিকর্তার নিপুণ হাতে তৈরি। কোথাও এতটুকু পরিমাণে ঘাটতি নেই। কিন্তু তারপরেও ছেলেটাকে দেখে ভালো লাগলো না ওর। ছেলেদের এত সুন্দর হতে নেই। সৌন্দর্য হলো নারীর ভূষণ, তাদের প্রয়োজনীয় এই কথাটা যেন ও খুব করে মানে। তাই আবিরের মতো বাড়াবাড়ি রকমের সুন্দর ছেলেকে দেখেও ভালো লাগলো না ওর। যত্ত সব ঢং। গিটার হাতে রোমিও। আপনমনে বিড়বিড় করতে করতে জায়গাটা ছেড়ে চলে গেল প্রাপ্তি। আজ সকাল সকাল এই লোকটার মুখ দেখেছে, তার মানে আজকের দিনটা তার ভালো না যাওয়ার সম্ভাবনা 80%। কারণ এই ছেলেটার চেহারা তার জন্য শুভকর নয়।
প্রথম দিনেই তার সুন্দর নমুনা পেয়েছে। ক্লাসগুলো ভালোই হলো। টিচারগুলো ভীষণ ভালো। সবচেয়ে বড় কথা খুব সুন্দর বোঝাতে পারেন। সত্যি এরাই দেশের টপ টিচার্স। দেশের শিক্ষাদানের কাণ্ডারি। ক্লাস করতে করতেই একটা মেয়ের সাথে খুব খাতির হয়ে গেল ওর। বেশ মিশুক টাইপের একটা মেয়ে, নাম আদ্রিতা। অল্প সময়ের মধ্যেই তার সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠল ওর। আদ্রিতারা দুই ভাই বোন। ছোটবেলা থেকেই ওরা ঢাকায় থাকে। পুরান ঢাকায় ওদের বাবার বেশ কিছু দোকান আছে। তিনি তার পৈতৃক সম্পত্তি হিসেবে সেগুলো পেয়েছেন। বর্তমানে তিনি কোনো কাজটাজ করেন না। দোকানের ভাড়া, নিজের বিল্ডিংয়ের ফ্ল্যাটের ভাড়া, পেনশন সবকিছু দিয়েই বেশ আরামে আইসে দিন কাটাচ্ছেন। সাথে শেয়ার মার্কেটেও কেনাবেচা করেন। সব মিলিয়ে সোনায় সোহাগা জীবন। আদ্রিতার বড় ভাইটা এখনো কিছু করে না, স্টুডেন্ট। ঢাবিতেই পড়ে, পলিটিক্যাল সায়েন্সে। সাথে নিজের পড়াকে সার্থক করার জন্য পলিটিক্সও করে। ছাত্রনেতা। ভার্সিটিতে নাকি দাপটের সাথেই চলে। তাই সমস্যায় পড়লেও যেন আদ্রিতাকে জানাতে ভুল না করে, সে কথাও মনে করিয়ে দিয়েছে সে। যে কোনো সমস্যায় মুশকিল আসান হবে আদ্রিতার সেই গুণধর ভাই। টিএসসিতে বসে আড্ডা দিচ্ছিল আবির। সঙ্গে তার 3 বন্ধু জিহান, রাজীব আর তন্ময়। সিঙ্গারা আর চায়ের সাথে জমে উঠেছে তাদের আসর। আজ ওদের 3 জনের মনই বেশ খুশি খুশি। কারণ আবির এবারের ছাত্র ইউনিয়ন নির্বাচনে তার দল থেকে মনোনয়ন পেয়েছে। ব্যাপারটা নিয়েই মূল আনন্দ ওদের। ওরা যখন নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত তখন হঠাৎ টেবিলের উপরে কেউ জোরে একটা বাড়ি মারল। আচমকা শব্দ শুনে কেঁপে উঠল সবাই। আবির চমকালো না, শুধু ভ্রু কুঁচকে সামনের ব্যক্তিটির দিকে তাকিয়ে রইল। ওদের সামনে দাঁড়িয়ে আছে সামিন। আবিরের প্রতিপক্ষ দলের একজন সদস্য। এবারের নির্বাচনে সেও মনোনয়ন পেয়েছে ওই দল থেকে। কি রে, হঠাৎ টেবিলের উপর ডুগডুগি বাজাচ্ছিস, ঘটনা কি? এতই যখন স্বাদ তখন একটা কিনে নিলেই তো পারিস। আবিরের ব্যঙ্গ উক্তিতে সূক্ষ্ম চোখে তাকায় সামিন। পরক্ষণেই শয়তানি হাসি ফুটায় ঠোঁটের কোণে। ডেভিল স্টাইলে বলে, খেলা তো এইবার হবে, মাম্মা। মনোনয়ন তো পাইছি। একবার জিততে দে। তারপর দেখ তোর কি হাল করি। ডুগডুগি তো তখন বাজাবো। আর আবির বাজাবে গিটার। ওর কথা শেষ হওয়ার আগেই বলে ওঠে তন্ময়। আবিরের দিকে তাকাতেই মুচকি হাসল ও। তারপর ধীরে সুস্থে বলল, তোর ভাবসাব দেখে মনে হচ্ছে খালি মনোনয়ন না, নির্বাচনে জিতে গেছিস। শোন, এখনই এত লাফাস না। পরে দেখা গেল, নির্বাচনে এক ভোটও পেলি না। তখন, কথার সূক্ষ্ম অপমানে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সামিন। দাঁত কটমট করে বলল, আমার ভোটের চিন্তা ছেড়ে নিজের চিন্তা কর। দেখিস, এবার জয় আমিই পাব। আর তুই বসে বসে আঙুল চুষবি। হা হা হা। বলেই হো হো করে হেসে উঠল সামিন। তবে আর দাঁড়ালো না। ওদের আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। চলে গেল মানে এক প্রকার পালিয়েই গেল। কারণ ও খুব ভালো করেই জানে আর কিছুক্ষণ থাকলে আবিররা ওর ইজ্জতের ফালুদা বানিয়ে ছাড়বে। ওর এমন ইঁদুর প্রস্থানে অট্টহাসিতে ফেটে পড়ল আবিরেরা। রাজীব হাসতে হাসতেই বলল, পাগলের সুখ মনে মনে। বুঝছিস, আবির? ওই পাগল মনে মনে স্বপ্ন দেখে আর সুখ পায়। তা যা বলেছিস। পাগল একটা। তাল মিলায় জিহানো। ওদের কথায় আবারও হেসে ওঠে সবাই। হাসি মজায় মেতে ওঠে আড্ডা। লাইব্রেরির দিকে যাচ্ছিল প্রাপ্তি। একটা বইয়ের ওর জরুরি দরকার। আশেপাশে তাকানোর সময় নেই, ঊর্ধ্বশ্বাসে ছুটছে ও। ছুটতে ছুটতেই হঠাৎ ঠাস করে আওয়াজ হলো। কোনো একজনের সাথে ভীষণ জোরে যেন ধাক্কা খেল। আচমকা এমনটা হওয়ায় ভয় পেয়ে চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল প্রাপ্তি। কিন্তু পড়ব করেও পড়ল না। কে যেন ওর হাতটা ধরে আছে। চোখ মেলে তাকাতেই দেখতে পেল সেদিনের সেই ছেলেটা ওর হাত ধরে আছে। সেটা দেখেই বিস্ময় হা হয়ে গেল ওর মুখ। স্তম্ভিত চাহনিতে তাকিয়ে রইল ওর দিকে। আবিরও তাকিয়ে আছে। তার দৃষ্টিতেও বিস্ময়। তবে কিছুক্ষণের মধ্যেই সে ভাব কেটে গেল। ভ্রু কুঁচকে ওর ধরে রাখা হাতের দিকে তাকিয়ে বলল, আজব মেয়ে তো তুমি। নিজেকে কি ফিল্মের হিরোইন ভাবো? হাত ধরে আছি দেখে কি মনে করছো? ঠিক করে দাঁড়াও, বলছি।
হঠাৎ করেই ধমক দিয়ে দেয় ওকে। প্রাপ্তি যেন চমকে ওঠে। আরও বিস্ময় ওর মুখের দিকে তাকায়। কিন্তু হাত ছাড়ে না বা ঠিক হয়ে দাঁড়ানোর কোনো লক্ষণই পাওয়া যায় না। তাতে আরও বেশি বিরক্ত হয় আবির। দাঁতে দাঁত পিষে বলে, তুমি কি ঠিক হয়ে দাঁড়াবে? না আমি হাত ছেড়ে দেব? প্রাপ্তি যেন হ্যাং হয়ে গেছে। দৃষ্টি ওর দিকে কিন্তু ওকে দেখছে না। আবার ওর কোনো কথাও মস্তিষ্কে ঢুকছে না। এবার একটু বেশিই বিরক্ত হয়ে যায় আবির। রাগ হয়ে হাতটা তো ছেড়ে দেয়ই, সাথে একটা ধাক্কাও মেরে বসে। আচমকা তাল সামলাতে না পেরে ধপাস করে উল্টে পড়ল প্রাপ্তি। কোমরে হাত রেখে ওমা গো করতে করতে আবিরের দিকে তাকালো। ওর চোখ মুখ কুচকানো। বিরক্তিতে বলল, ঠিক হয়েছে না, ফেলে দিয়েছি? ভালো বুঝে ধরেছিলাম, তাই সুযোগ নিচ্ছিলে। ভাবছিলে হিরোইন হয়ে গেছো। কোমরটা ভাঙল না এখন? জীবনটা বাস্তব, রিল লাইফের ন্যাকামো না। সময় থাকতে ভালো হয়ে যাও। প্রতি উত্তরে প্রাপ্তি কিছু একটা বলতে যাবে তার আগেই অন্য দিক থেকে কে যেন বলে ওঠে, আবির ভাই, শুনে যান। ডাক শুনে সেদিকে তাকায় আবির। পরিচিত কাউকে দেখে চোখে চোখে ইশারা করে আসছি। তারপর প্রাপ্তির দিকে এক পলক তাকিয়ে বিরক্তি নিয়ে বলে, যত সব ফাউল মেয়ের দল। বলতে বলতেই চলে যায় সেখান থেকে। পুরো ব্যাপারটা যেন মাথার ওপর দিয়ে যায় ওর। এই ছেলেটা এমন কেন? নিজেই পড়ে যাওয়া থেকে বাঁচালো, আবার নিজেই ধাক্কা মেরে ফেলে দিল। তাহলে ধরার কি মানে ছিল? আর ওকে কি ভাবে এই ছেলে? ও কোনো সস্তা মেয়ে? সেদিন না হয় র্যাগিংয়ের শিকার হয়েছিল বলে না জেনেই ওকে প্রপোজ করেছিল, তাই বলে এরপর আর কিছু না করেই এমন অপমান? এ তো ঠিক না, অন্যায়। ঘোরতর অন্যায়। ছেলেটার প্রতি এক অজানা, অহেতুক অভিমান এসে ভর করে ওর মনে। মেয়েটা অভিমানী, তাই একটুতেই অভিমান করে। কিন্তু ও তো জানে না, যে অভিমান বোঝে না, তার সাথে অভিমান করা যায় না। মুড অফ করে ক্লাসে চলে আসে প্রাপ্তি। দেখে আদ্রিতা আগেই এসে বসে আছে। ওকে দেখে মিষ্টি হেসে হাই জানালো। ও প্রতি উত্তরে হাত নাড়ল। কিন্তু মুড অফ আর ভালো হলো না। চুপচাপ এসে ওর পাশের সিটে বসে পড়ল। আচ্ছা, তোর মুড অফ কেন রে? কি হইছে? আদ্রিতার কনুইয়ের খোঁচা খেয়ে সোজা হয়ে বসল প্রাপ্তি। ওর দিকে এক পলক তাকিয়েই অন্যদিকে চোখ ফেরাল। আনমনা কণ্ঠে বলল, কিছু না, এমনই। এমনিতে তো এমন হয় না। কি হইছে আমারে বল। জোরাজুরি শুরু করে আদ্রিতা। প্রাপ্তি শুরুতে বলতে চায় না, কিন্তু শেষ পর্যন্ত কি যেন ভেবে বলেই ফেলে। সবটা শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকে ও। তারপর একসময় বলে, না জেনে প্রপোজ করে কাজটা তুই ঠিক করিসনি, প্রাপ্তি। ছেলেটা খারাপ না ভালো সেটা তোর জেনে নেওয়া উচিত ছিল। আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? ওই সিনিয়র আপুরাই তো বলল, সাদা শার্ট পরা ছেলেটাকে গিয়ে প্রপোজ করো। আমি তো ভয়ই না বলে দিলাম। কিন্তু ওরা শুনল না। ব্ল্যাকমেইল করা। বুঝেছি। আর বলতে হবে না। কিন্তু ছেলেটারও দোষ আছে। ওভাবে না বললেও পারত। আর তুই বা কেমন? ছেলেটা যখন জিজ্ঞেস করল কে পাঠিয়েছে সেটা বলিসনি কেন? তা বললে তো আর তোর সম্পর্কে ওর খারাপ ধারণা জন্মাতো না। অচেনা একটা ছেলের সাইড নিচ্ছে দেখে মনে মনে বেশ ক্ষুণ্ণ হলো প্রাপ্তি। বানিয়ে বানিয়ে আবির সম্পর্কে অনেক কিছু বলল। যেন আবির সম্পর্কে ওর খারাপ ধারণা হয়, আর ওর সাপোর্ট করে। এতে অবশ্য কাজ হলো। আদ্রিতা বলল, ঠিক আছে, টেনশন নিস না। ছেলেটাকে আগে খুঁজে নেই। তারপর দেখাবো মজা। তুই আবার কি করবি? অবাক হয় প্রাপ্তি। সেটা দেখে আদ্রিতা মুখে ডেভিল হাসি ফুটায়। বলে, আমি কেন করব? আমার ভাইয়া আছে না? আগে আগে দেখো, হোতা হে কেয়া। ভার্সিটি থেকে ফ্ল্যাটে ফিরেই মায়ের নাম্বারে কল করে প্রাপ্তি। দুবার বাজতেই রিসিভ করেন মমতা। টিটকারি করে বললেন, কি রে কাল না বললি? আর কল দিবা না, আজই যে কল করেছিস? এত তাড়াতাড়ি আমার দরকার পড়ল? বাবা গো, ফিলিং সেলিব্রিটি। মায়ের এমন কথা শুনে মনে মনে আবারও অভিমান করে প্রাপ্তি। তার মাটা যে এমন কেন? সব সময় শুধু ইয়ার্কি করেন। অভিমানী গলায় বলল, তুমি সব সময় শুধু এমন করো কেন? আমি কি তোমার মেয়ে নাকি বান্ধবী, হ্যাঁ?
সব সময় খালি ইয়ার্কি। তাহলে ইয়ার্কি করব না বলছিস? ঠিক আছে। বলেই নিজের কণ্ঠটাকে একটু মোটা করে রাশভারী স্টাইলে বললেন। বেয়াদব মেয়ে। আমাকে কল দিয়েছিস কেন, তুই? হ্যাঁ? তোর কত বড় সাহস, আমার সাথে বেয়াদবি করিস? আমাকে বলিস কল করবা না? ঢাকায় গিয়ে কি পাখা গজাইছে তোর? এবার আয় খালি, তোর পাখা আমি কেটে ফেলব। কেচি দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে। আমাকে তো চিনিসনি। মা, কি শুরু করলে তুমি? থামবে কি? মেয়ের কাদো কাদো স্বরে বাধা পেয়ে খিলখিল করে হেসে ওঠেন মমতা। হাসি থামিয়ে বললেন, আচ্ছা, যা। থামলাম। বল কি বলবি? এতক্ষণে তাকে মা মা লাগছে। প্রাপ্তি খুশি হয়ে তার সাথে কথা বলতে থাকে। ওদিকের খোঁজ খবর নেয়। তারপর একসময় ভার্সিটির প্রথম দিন প্রসঙ্গে এসে আবিরের ঘটনাটাও বলে। সবটা শুনে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থাকেন মমতা। তার হঠাৎ নীরবতা দেখে চুপসে যায় ও। মনে মনে চিন্তায় পড়ে যায় হঠাৎ কি হলো মমতার? উনি হঠাৎ চুপ মেরে গেলেন কেন? ও কি তবে ঘটনাটা বলে ভুল করল? মা কি এখন ওকে বকবে? যদি রাগ করে বলে বসেন, তোর আর একা থাকার দরকার নেই, তখন? ওকে কি চলে যেতে হবে এখান থেকে? ভাবতে ভাবতেই মমতাকে বলতে শোনা গেল। হুম, বুঝলাম। কি বুঝলে? ওর প্রশ্ন শুনে বেশ দুষ্টুমি গলায় বললেন। বুঝলাম। মেয়ের আমার বিয়ের বয়স হয়ে গেছে। মেয়ে পাত্রও খুঁজে ফেলেছে। এখন তো বিয়ে দিতেই হয়। বলেই আবারও হেসে ওঠেন। প্রাপ্তি মৃদু চিৎকার দিয়ে ওঠে। মা! মাকে চুপ করার জন্য প্রতিবাদ করে। কিন্তু লাভ হয় না। মিসেস মমতা তার মতো করে হেসেই যান। একসময় ও রাগ হয়ে বলে, তোমার সাথে কথা বলাই বেকার। রাখছি আমি। এই প্রাপ্তি, শোন, শোন, কল কাটিস না। ছেলেটার একটা ছবি তুলে পাঠিয়ে দিস তো। হবু জামাইকে দেখে রাখি। ধ্যাতো। আর কিছু বলার সুযোগ দেয় না ওনাকে। রাগ করে কলটা কেটে দেয়। তারপর ফোনটা বেডের উপর চটকা মেরাই চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হতে হবে। মায়ের কথা শুনে হ্যাং হয়ে গেছে মস্তিষ্ক। মাথায় এখন পানি ঢালতে হবে। মা যে কি সব বলেন না। আজ বেশ তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে আবির। ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল তার মা আর বাড়ির কাজের মেয়ে হাসুমতি বসে আছে সেখানে। সোফার উপরে বসেছেন আশিয়া আর তার পায়ের কাছে হাসু। সামনেই টিভিতে একটা হিন্দি সিরিয়াল চলছে। দুজনের দৃষ্টিই টিভি স্ক্রিনে নিবন্ধ। গভীর মনোযোগের সাথে সেখানকার নাটক দেখছেন। কিছুক্ষণ পর পর উত্তেজনায় চিল্লিয়ে উঠছেন। তাদের গভীর মনোযোগে ছেদ ঘটাল না আবির। চুপচাপ সোফার পেছনে দিয়ে সিঁড়ির দিকে হেঁটে চলে গেল। কিন্তু দু ধাপ উঠতে না উঠতেই পেছনে থেকে ডাক দেন আশিয়া বেগম। গম্ভীর গলায় বলেন, আবির, এই রে ধরা খেয়ে গেলাম। মা যে এই শকুনি দৃষ্টি পেল কোথায়, কে জানে। ভেবেই আস্তে করে একটা ঢোক গিলে ধীরে ধীরে ফিরে তাকালো। ঠোঁটের কোণায় কোনোমতে হাসি ফুটিয়ে বলল, জি, মা। যাচ্ছ কোথায়? টিভির দিকে তাকিয়েই প্রশ্ন ছুড়লেন আশিয়া। আবির এদিক ওদিক তাকিয়ে স্বাভাবিক গলায় বলার চেষ্টা করল, ঘরে। তোতলাচ্ছ কেন বাবা? এইবার ওর দিকে তাকালেন উনি। তার চাহনিতেই কেমন একটা ভয় পেয়ে গেল আবির। ও ঠিক ওর মাকে বুঝে উঠতে পারে না। কখনো রাগী, কখনো ভালো। কিন্তু ও কিছু বলার আগেই কথা বলে উঠল হাসুমতি। বলল, ভাইজান, আপনি এখন ঘরে যান তো। আপনার সাথে আম্মার জরুরি মিটিং আছে। আপনি দেরি করে বাড়ি আসেন, সেই বিচার হইব আজ। তো একটু পরে। এই নাটকটা শেষ হইলেই আমি আপনেরে ডাকমুনি। এখন যান, নাটক দেখি। জ্বালাইয়েন না। হাসুর কথা শুনে চোখ পাকিয়ে তাকান আশিয়া। ও ভয় পাওয়া গলায় বলল, আম্মা, অমনে তাকান কেন? আমি তো ভালোর জন্যেই কইলাম। আপনি এখন নাটক দেখতেছেন না? ভাইজানের লগে যদি ঝগড়াঝাটি করেন তাইলে নাটক শেষ হয়া যাইব না? সে কথা শুনি আর কিছু বলেন না আশিয়া। টিভির দিকে মনোযোগ ফেরান। কিছুক্ষণের মধ্যেই আবারও সেটার ভেতর ডুবে গেল ওরা। তাই দেখে আবিরও আর কোনো দ্বিরুক্ত না করে পালিয়ে যায়। ও ঠিক জানে, একটু সময় পার হলেই মার মেজাজ ভালো হয়ে যাবে। তখন আর এসব বিচার টিচার কিচ্ছু করবেন না। বরং আদর করে কথা বলবেন। অভিমান
পর্ব সংখ্যা 03। মৌরিন আহমেদ। টঙের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল আবির। সাথে ওর 3 বন্ধু জিহান, রাজীব আর তন্ময়। রাজীবের হাতে একটা সিগারেট। সেই সিগারেটে টান দিচ্ছে আর বন্ধুদের সাথে আলাপ করছে। আবিরের আর বন্ধুদের মধ্যে কেউই সিগারেট খায় না। খায় শুধু ও আর রাজীব। তবে এখন আবিরের হাতেও শুধু চায়ের কাপ। কারণ ও সবসময় স্মোক করে না। 3 জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছে, হঠাৎ কি যেন মনে করে পেছনে ফিরল আবির। আর তাতেই চোখের সামনে ঘটে গেল এক লোমহর্ষক ঘটনা। রাস্তার অপর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একটা মেয়ে। বাম কাঁধ থেকে ঝুলছিল তার সাইড ব্যাগ। ওড়না আর ব্যাগের হ্যান্ডেলটা যেন প্যাচাপেচি করেই ছিল। মেয়েটা নিজের মতো হাঁটছিল, এদিক ওদিকে খেয়াল ছিল না। আর তাতেই হঠাৎ করে পেছনে থেকে ছুটে আসে একটা বাইক। ভীষণ গতিবেগে আসতে থাকা কালো বাইকটায় আরোহী ছিল 2 জন। একেবারে চোখের পলকে পেছনে বসে থাকা ছেলেটা হ্যাচকা টান দিয়ে কেড়ে নেয় মেয়েটার কাঁধের ব্যাগ। ব্যাগ আর ওড়নায় একসাথে টান খেয়ে মেয়েটা যেন তাল সামলাতে পারল না। বেসামাল হয়ে পড়ে গেল রাস্তায়। আর মুহূর্তেই ধোঁয়া উড়িয়ে আরো স্পিডে চলে গেল বাইকটা। প্রকাশ্য দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনা দেখে চমকে উঠল আবির। তবে নিজের চমক পাওয়া ভাবটা দ্রুতই কাটিয়ে উঠল। বন্ধুদের দিকে এক পলক তাকিয়ে দেখে নিল ওদের মুখের ভাব কেমন। ওরাও এই ঘটনা দেখে বিস্ময় হয়ে আছে। আর সময় নিল না আবির। তন্ময়ের দিকে তাকিয়ে বলল, বাইকের চাবিটা দে তো। তন্ময় নিজের প্যান্টের পকেট থেকে চাবিটা বের করে এগিয়ে দেয় ওর দিকে। বিস্ময় কণ্ঠে বলে, তুই কি এখন? কথা শেষ করতে দেয় না আবির। রাগে ক্ষেপে গিয়ে বলল, কি করব এখনো ঠিক করিনি। তবে শালা দুটোকে আগে ধরব। ইচ্ছে মতো প্যাদানি না দিয়ে ছাড়ব না। কত বড় সাহস! বলেই আর দেরি করে না আবির। চটপট বাইকে উঠে হেলমেট পরে নেয়। বাইক স্টার্ট দিতে দিতে ওদের দিকে একবার তাকিয়ে বলল, আমার আসতে 1015 মিনিট লাগতে পারে। ততক্ষণে তোরা ওই মেয়েটার কাছে যা। দেখ, কোথায় কি হয়েছে। এরপর নিজেও বাইক ছুটিয়ে হাওয়া হয়ে গেল আবিরও। ও চলে যেতেই একটা টান মেরে সিগারেটটা হাত থেকে ফেলে দেয় রাজীব। বাকিদের দিকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে আছিস কেন? নে চল, যাই। চল। বলেই এগিয়ে যায় ওরা। মেয়েটাকে এতক্ষণে অনেকে মিলে ঘিরে ধরেছে। ওরা ভিড় ঠেলে ভিতরে ঢুকে যায়। মেয়েটাকে সাহায্যের জন্য। ক্লাস শেষে ফ্ল্যাটে ফিরছিল প্রাপ্তি। অনেকক্ষণ যাবৎ রিকশার জন্য দাঁড়িয়ে থেকেও যখন কোনো লাভ হলো না, তখন বাধ্য হয়েই হাঁটা শুরু করে দিল। একা একা হাঁটছিল। হঠাৎ কি হলো কে জানে, পেছনে থেকে ছুটে আসা একটা বাইক ওর ব্যাগ ছিনতাই করে নিয়ে গেল। টান খেয়ে চিৎকার করবে না পিছু পিছু দৌড়াবে সেটা ভাবার সময় না পেয়েই বেসামাল হয়ে ছিটকে পড়ে গেল রাস্তার অপর প্রান্তে। ব্যাস, ছিনতাইয়ের সময় কেউ এগোলো না। কেউ বাঁচাতেও ছুটল না। শুধু ওকে পড়ে যেতে দেখে এগিয়ে এলো অনেক লোক। ওকে ঘিরে ধরে এক এক জনে এক এক কথার পসরা সাজালো। তারা কি কেউ ওকে হেল্প করার জন্য এগিয়ে এসেছে? ভাব দেখে তা মনে হয় না। মনে হচ্ছে ওরা এখানে এসেছে ও কিভাবে পড়ল, আর কিভাবে কি করলে পড়তো না সেটা নিয়ে ডিবেট করতে। হাহ, কি যে একটা অবস্থা এই দেশের। ভিড়ের মাঝে নিজেকে খুব অসহায় বোধ করে প্রাপ্তি। আশেপাশে ওর পরিচিত কেউ নেই। এতগুলো সমালোচক আর ঘটনা পরিদর্শনকারী ব্যক্তিদের মাঝেও একা। সাথে আদ্রিতাও নেই। ও থাকলে ভালো হতো। মেয়েটা চট জলদি কাজ করতে জানে। খুব দ্রুতই কিছু একটা করে হেল্প করতে পারত নিশ্চয়। এমন সময়ে ভিড় ঠেলে ঢুকতে দেখা যায় কয়েকটা ছেলেকে। অচেনা কিছু ছেলে, হয়তো ওর সিনিয়র ব্যাচের। ওরা এসেই ভিড় ভেঙে জড়ো হওয়া মানুষগুলোকে ঠেলে সরিয়ে দেয়। একজন এসে প্রাপ্তির কাছে দাঁড়িয়ে বলে, ভয় পেও না, আপু। আমাদের সাথে চলো। ফার্মেসিতে দেখাই। তোমার হাত ছিলে গেছে। প্রাপ্তি কি করবে ভেবে পায় না। এমন বিশ্রী পরিস্থিতিতে ও এর আগে কখনো পড়েনি। চুরি ডাকাতি ছিনতাই এসব তাদের ওই ছোট্ট মফস্বলে হতো না। সেখানে তারা থাকতো শান্তিতে, নির্বিঘ্নে। ছেলেগুলো আর কিছু বলে না। ওকে সাথে যাওয়ার জন্য পথ দেখিয়ে এগিয়ে চলে। আর কিছু ভেবে না পেয়ে নিজেও ওদের পিছু পিছু হাঁটতে শুরু করে প্রাপ্তি। প্রায় আধ ঘন্টা পর ফার্মেসিতে ঢুকতে দেখা যায় আবিরকে। ঘামে ভেজা শার্ট,
চেহারায় ক্লান্ত ভাব, চুলগুলো এলোমেলো হয়ে আছে ওর। শার্টের হাতা গোটাতে গোটাতে ভিতরে ঢুকে বলল, কি রে, সব ঠিক আছে তো? হ্যাঁ, হাতটা শুধু ছিলে গেছে। জিহানের কথা শুনে সামনে তাকায় আবির। তাকাতেই চমকে ওঠে। সামনে বসে আছে সেদিনের সেই মেয়েটা। ওকে দেখেই ভ্রু কুঁচকে যায় ওর। এই মেয়েটাই কেন সবসময় সামনে পড়ে ওর? দুনিয়ায় আর কোনো মানুষ নেই? আজব। অন্য কারো গলা শুনে সেদিকে ফিরে তাকালো প্রাপ্তি। চোখের সামনে দাঁড়িয়ে আছে ওই ধমকি বজ্জাত ছেলে। পরনের আকাশি রঙের শার্টটা ঘামে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। মাথার চুলগুলোও কেমন ভেজা ভেজা, এলোমেলো করে কপালে এসে পড়েছে। গুটিয়ে রাখা শার্টের হাতার ফাঁকে কোথা থেকে যেন রক্ত ঝরছে। এক হাতে ওর হ্যান্ড ব্যাগটা। প্রাপ্তি অবাক চোখে বলল, আপনি? একই প্রশ্ন তো আমারও। দুনিয়াতে কি আর মানুষ নেই? যত ঝামেলা তোমার, সব আমার কাছে এসেই ব্রেক মারে। দেখে হাট না, লাইব্রেরির সামনে উল্টে পড়ো, রাস্তায় ব্যাগ ছিনতাই হয়ে যায়। সবই আমার সামনে এসে হতে হয়? আবিরের চোখে মুখে রাগ স্পষ্ট। বাকিরা অবাক চোখে তাকায়। প্রাপ্তির সাথে ওর কিসের শত্রুতা সেটা বুঝতে পারে না। প্রাপ্তিও বিস্ময় দৃষ্টিতে বলে, আমি আপনাকে কি ইচ্ছে করে বিরক্ত করেছি, ভাবছেন? আমি কিন্তু ইচ্ছে করে কিছু করিনি। সেদিন বড় আপুরা হয়েছে, আর কৈফিয়ত দিতে হবে না। আমি কিছু শুনতে চাইনি। এই নাও তোমার ব্যাগ, দেখ সব ঠিক আছে কিনা। আর এরপর থেকে যেন তোমার ঝামেলায় আমাকে না জড়াতে হয়। বলেই ব্যাগটা ওর হাতে ধরিয়ে দিয়ে বেরিয়ে যায় আবির। ওর পেছনে পেছনে ছুটে আসে ওর বন্ধুরাও। নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে তারপর। আবিরের কথা শুনে হঠাৎ কেন যেন চোখে জল এসে যায় প্রাপ্তির। ঝাপসা চোখে ওর যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমি তো কখনো আপনাকে ডাকিনি। আপনিই এসেছেন, তাহলে আমাকে কেন বকলেন? চোখের পানিটুকু ওড়নার কোনায় মুছে ফেলে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে আসে ফার্মেসির ভেতর থেকে। আবারও হাঁটতে থাকে ফ্ল্যাটের উদ্দেশ্যে। কটা দিন পেরিয়ে যায়। কোইন্সিডেন্সি বলুন আর বাস্তবিকই বলুন, এর মধ্যে একবারও প্রাপ্তি আর আবিরের মধ্যে কোন দেখা সাক্ষাৎ হয়নি। সেদিনের পর আবিরের প্রতি অজানা, অহেতুক অভিমানটা আরও বেড়ে যায় প্রাপ্তির। ছেলেটা অহেতুক ওকে বকাঝকা করেছে, সবার সামনে অপমান করেছে। এরপরে ও আর কোনোভাবেই চায় না আবিরের সাথে ওর দেখা হোক। কারণ ছেলেটা অন্যের জন্য ভালো হোক কিংবা মন্দ, মানুষের সাথে ব্যবহার হোক না কেন অমায়িক, তারপরেও প্রাপ্তির জন্য ও ভালো না। কুফা টাইপের লোক একটা। বিনা কারণে ওর সাথে বাজে বিহেভ করে। আর যাই হোক, এমন ধারা লোকের সাথে বারবার দেখা হয়ে নিজের আত্মসম্মান খোয়াতে চায় না প্রাপ্তি। রেস্টুরেন্টে বসে আছে আদ্রিতা। প্রাপ্তি আদ্রিতাই ধরে এনেছে ওকে। ওর বড় ভাই নাকি উপলক্ষে ওকে ট্রিট দিবে, সেটাই শেয়ার করার জন্য। শত হোক, বড় ভাইয়ের দেয়া ট্রিট। সে ট্রিটে যদি ভাইয়ের টাকা পয়সা সব খসাতেই না পারে, সার্থকতা কোথায়? তাই প্রাপ্তিকে এনেছে। দুজনে একসাথে অর্ডার করে বড় ভাইয়ের ট্যাগ খালি করবে। মনে মনে এই ফন্দিই আটছে আদ্রিতা। একটু পরেই রেস্টুরেন্টের গেট দিয়ে ঢুকতে দেখা গেল একটা ছেলেকে। গ্লাসের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল কফি কালারের শার্ট আর ব্ল্যাক জিন্স পরিহিত সুদর্শন এক যুবক। সিল্কি চুল আছড়ে পড়ে কপালের খানিকটা ঢেকে ফেলেছে, চোখে মুখে হাসি হাসি ভাব। ছেলেটা এগিয়ে আসছে ওদের টেবিলের দিকেই। ওকে দেখেই আনন্দে হাত নাড়ায় আদ্রিতা। খুশি খুশি গলায় ডাকে, ভাইয়া, এদিকে আয়। মাথায় নাড়ায় ছেলেটা। এতক্ষণ উল্টো দিকে ঘুরে বসেছিল প্রাপ্তি, তাই ওকে দেখতে পায়নি। আদ্রিতার কথা শুনে ফিরে তাকালো। দেখার চেষ্টা করল আদ্রিতার সেই গুন্ধর ভাইয়ের চেহারাখানা। দেখতে গিয়েই অবাক হতে হলো ওকে। ছেলেটা আর কেউ নয়, ওর সেই ধমকি বজ্জাত ছেলে। ওকে দেখেই ভ্রু কুঁচকে ফেলে ছেলেটা। আদ্রিতা অবশ্য কিছু বুঝতে পারে না। সে তার মতো আনন্দের সাথে ওদের পরিচয় করিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। ভাইয়া, মিট মাই ফ্রেন্ড সঞ্জনা প্রাপ্তি। অ্যান্ড প্রাপ্তি, মিট মাই বিগ ব্রাদার আবির ইশতিয়াক। আদ্রিতা সানন্দে পরিচয় পর্ব সমাধা করে দেয়। সৌজন্যতার খাতিরে দুজনকেই হাত নেড়ে হাই বলতে হয়। টুকটাক ফর্মালিটিও করতে হয়। অনেকটা বাধ্য হয়েই। কিন্তু কেউ কোনো রকম সিন ক্রিয়েট করে না।
এবং যথাসম্ভব চেষ্টা করে আগের ব্যাপারটা ভুলে যেতে। তারপর কথা অনুযায়ী একসঙ্গে খাওয়া শুরু করে ওরা। আদ্রিতাই সব অর্ডার করে, ওই সব কিছু নিয়ে নিজের মতামত প্রকাশ করতে থাকে। ওরা দুজন শুধু হ্যাঁ হুতেই সীমাবদ্ধ থাকে, বাড়তি কথা বাড়ায় না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে প্রাপ্তি। পেছনে পেছনে আদ্রিতা আর ওর বড় ভাই আবিরও। আবির তার কার এনেছে, তাই ওরা দু ভাইবোন কারে করেই যাবে। এই ভাবনা নিয়েই নিজের জন্য রিকশা খুঁজতে থাকে প্রাপ্তি। রাস্তার একপাশে এসে দাঁড়িয়ে রিকশা ডাকতে থাকে। এদিকে ওকে এভাবে চলে যেতে দেখে কি যেন ভাবে আবির। মেয়েটা এতক্ষণ ওদের সাথে ছিল, ওর ছোট বোনের বান্ধবী, তার প্রতি ওর একটা দায়িত্ব আছে না? তাছাড়াও এখন গোধূলি বেলা, একটু পরই সন্ধ্যা নামবে, তখন মেয়েটার যেতে সমস্যা হবে না? এটা ঢাকা শহর, রাতে কি একটা যুবতী মেয়ের নিরাপত্তার কথা বলা যায়? তারপর মেয়েটা সুন্দরী, কিন্তু ও যদি নিজে থেকে ওকে ডাকতে যায়, সেটাও কেমন যেন দৃষ্টিকটু লাগে। আদ্রিতা আর ওই বা কি মনে করবে? ভাবতে ভাবতেই ওর সামনে এসে হাজির হয় আদ্রিতা। এক হাতে প্রাপ্তির বাহু ধরে আছে ও। আবিরকে দেখেই বলল, দেখেছিস ভাইয়া, প্রাপ্তিটা কত খারাপ? এতক্ষণ আমাদের সাথে বলে কি না এখন ওর সময় নেই, বাড়ি যাবে, তাই রিকশা খুঁজছে। আচ্ছা, আমরা গাড়ি আনার পর কেন ও রিকশায় যাবে? এটা কি ঠিক, ভাইয়া তুইই বল? উহুম, একদম ঠিক না। মিস প্রাপ্তি, আপনি অবশ্যই আমাদের সাথে যাবেন। আপনাকে পৌঁছে দেয়া আমাদের রেসপন্সিবিলিটি। কিন্তু আমি। আবিরের এত ভালো ব্যবহার দেখে বাধা দেয় প্রাপ্তি। কারণ ওর কাছে এত ভালো ব্যবহার আগে কখনোই পায়নি ও। তাই বুঝতে পারে না কোনটা মেকি আর কোনটা রিয়েল। আপত্তি করে, কিন্তু শেষ পর্যন্ত আদ্রিতার জ্বালায় তা আর করা হয়ে ওঠে না। আবিরও জোরাজুরি করে, তাই বাধ্য হয়েই ওদের সাথে যেতে রাজি হয়। খানিকটা দূর এগিয়ে আসার পর হঠাৎ করে গাড়ি থামানোর জন্য লাফিয়ে ওঠে আদ্রিতা। সামনে নাকি কিসের একটা মেলা বসেছে, সেটা দেখতে যাওয়ার বায়না ধরেছে। প্রাপ্তি, আবির দুজনই বাধা দেয়, যেতে নিষেধ করে, কিন্তু ও কিছুতেই শুনতে নারাজ। যাবে মানে যাবেই। বোনের জেদের কাছে হার মেনে শেষ পর্যন্ত ওদের নিয়ে মেলায় ঢোকে আবির। কিসের মেলা সেটা অবশ্য আবিষ্কার করা সম্ভব হয় না, কিন্তু তারপরও ওদের সাথে করে পুরো মেলায় ঘুরিয়ে আনে আবির। আদ্রিতার আবদারে নাগর দোলায় চড়ে, যদিও চড়ার পর প্রচণ্ড চিৎকার করে মেলা কাঁপিয়ে দিয়েছিল আদ্রিতা। মেলার একদিকে শুধু একটিই মাত্র বইয়ের দোকান চোখে পড়ে ওদের। বইমেলা নয়, বই থাকার কথাও নয়। তবুও এখানে এটা কেন বসিয়েছে কে জানে। তার মধ্যে বই পাগলি আদ্রিতার এই দোকান চোখে পড়ার সাথেই হয়েছে। বই কিনবো, বই কিনবো বলতে বলতেই লাফিয়ে যায় ওখানে। হুমড়ি খেয়ে খুঁজতে থাকে পছন্দের বই। ওর আবদারে বইও কিনে দেয় কয়েকটা। সাথে যেহেতু প্রাপ্তিও ছিল, তাই ওকেও একটা কিনে দেয়। শত হোক, ছোট বোনের বান্ধবী, তাকে সেভাবেই ট্রিট করতে হবে। আগে কি হয়েছে না হয়েছে সেটা এখানে ফ্যাক্ট না। নিজের বিছানায় উপর হয়ে শুয়ে আছে প্রাপ্তি। বুকের নিচে বালিশ রেখে তার উপর কনুই ঠেকিয়ে বসে আছে। সামনেই খুলে রাখা বই। যে বইটা আজ আবির ওকে কিনে দিল। ভীষণ রোমান্টিক একটা বই। মাত্রই পড়ে শেষ করল। পড়তে পড়তে কখন যে বইটার ভেতর ঢুকে গেছে টেরই পায়নি। মাথা থেকে এখনো সেই উপন্যাসের রেশ কাটেনি। খুব ইচ্ছে করছে কোনো কিছু কল্পনা করতে। চুপচাপ শুয়ে থাকতে থাকতেই ঘুমের দেশে তলিয়ে যায়। ধীরে ধীরে কল্পনার রাজ্যে প্রবেশ করে প্রাপ্তি। দেখতে পায় একটু আগের পড়া গল্পের বর্ণিত দৃশ্যপট। একটা ঘরে বসে আছে নায়িকা। হাতে ক্রুশের কাঁটা আর উল। ও সেটা দিয়ে সোয়েটার বুনছে। তার মুখটা নামানো। প্রাপ্তি ভালো করে দেখার চেষ্টা করে ওর মুখটা। দেখেই অবাক হয়ে যায়, আরে এ যে আমাদের প্রাপ্তি। একটু পরেই সেখানে ঢুকতে দেখা যায় নায়ককে। সাদা পাঞ্জাবি পরা সুদর্শন এক যুবক। সিল্কি চুল যার বাতাসে উড়ছে, চোখে মুখে হাসি হাসি ভাব, স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে যার আগমনে। কে ও? মুখটা ঠিক আবিরের মতো। না, আবিরের মতন না, ও আবির। ছেলেটা এগিয়ে এলো প্রাপ্তির দিকে। কিছু রোমান্টিক কথোপকথনের পর শুরু হলো তাদের রোমাঞ্চ। আবির এগিয়ে এসে ওর ডান হাতটা ঠোঁটের কাছে এনে ঠোঁট ছোঁয়ালো। গল্পের প্রাপ্তি তাতে লাজুক হেসে মাথা নুইয়ে ফেলল।
ছেলেটা যেন ওর আরো কাছে চলে এলো। আলতো করে ওর চিবুক ধরে কপালে চুমু এঁকে দিয়ে বলল, ভালোবাসি। ব্যাস, এটুকু দেখেই আতঙ্কে চোখ খুলল প্রাপ্তি। সারা শরীর তার ভয়ে ভিজে গেছে। গায়ের সাথে লেপ্টে আছে জামাকাপড়। উঠে বসে দোয়া পড়ে বুকে ফু দেয় প্রাপ্তি। কি সর্বনাশ! এমন ভয়ঙ্কর স্বপ্ন কি করে দেখতে পারে ও? তাও আবার আবির নামের ওই ধমকি বজ্জাত ছেলেটাকে নিয়ে। ছি, প্রাপ্তি, সেইম অন ইউ। এসব তুই কি ভাবছিস? ভুলেও আর মাথায় আনবি না এগুলো। ভুলে যা। নয় ওই ছেলেটা যে বজ্জাত, বাবা গো। অভিমান। পর্ব সংখ্যা 04। মৌরিন আহমেদ। আজ ভার্সিটিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। সে উপলক্ষে খুব সাজগোজ করে এসেছে প্রাপ্তি। সে সচরাচর এসব ফাংশনে আসে না। কিন্তু আজ এসেছে। বেশ ভালো করেই সেজে গুজে এসেছে। পরনে তার অফ হোয়াইট রঙের সুন্দর একটা শাড়ি। লম্বা লম্বা চুলগুলো শক্ত করে পেঁচিয়ে খোপা করে রাখা। তার সিল্কি চুলে সহজে খোপা আটকে না। তাই এই ব্যবস্থা। সে খোপার একপাশে গুজে রাখা তাজা একটা লাল গোলাপ। মুখে কোনো বিশেষ সাজ নেই। চোখে আইলাইনার আর ঠোঁটে হালকা করে লিপোগ্লোজ লাগানো। মুখে সামান্য ফেস পাউডার। ব্যাস, খুব সামান্যই সাজ তার। তবুও এই সামান্য সাজে তাকে অপ্সরীর মতো সুন্দর লাগছিল। যেন পরীর দেশ থেকে হারিয়ে যাওয়া পরী রাজকন্যা। স্টেজে উঠে কি একটা নিয়ে স্পিচ দিচ্ছিল আবির। দূর থেকে সেটা লক্ষ্য করল প্রাপ্তি। আর চোখে খেয়াল করল ওর সুন্দর বাচনভঙ্গি। কি সুন্দর হাত নেড়ে নেড়ে কথা বলছে, আহ! তার সৌন্দর্য যেন তীর, বুকে এসে বিঁধে। ভাবতে ভাবতেই কখন যে বুকের উপর হাত রেখে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেটা নিজেও জানল না। যখন হুঁশ হলো তখন যেন চমকে উঠল। এ কি প্রাপ্তি, এ তোর কি দশা? ওই ছেলের উপরেই কিনা শেষমেশ ক্রাশ নামক বাস খেয়ে বসলি? এখনই উগলে ফেল, ছেলেটা মস্ত খারাপ। তার নমুনা তুই আগেই পেয়েছিস। নিজের ভুল বুঝতে পেরে জায়গাটা ছেড়ে চলে যায় প্রাপ্তি। সে চায় না ওই ছেলেটার মায় জোড়াতে। কারণ সে যে ওর জন্য শুভকর কেউ নয়, তা বেশ ভালোই বুঝতে পেরেছিল। এরপর বিভিন্ন অকেশনে, কারণে অকারণে ওর সাথে দেখা হয়ে যেত প্রাপ্তির। আবিরের বাড়াবাড়ি রকমের সৌন্দর্য বরাবরই মুগ্ধ করত ওকে। কিন্তু ও তো সে মায় জোড়াবে না। কিছুতেই না। কিন্তু সর্বনাশ যখন অবশ্যম্ভাবী তখন কি আর কোনো কিছু করেই তাকে ঠেকানো যায়? প্রাপ্তির সর্বনাশ লেখা হয়ে গেছিল আবিরের নামেই। তার চোখেই নিজের সর্বনাশ প্রত্যক্ষ করেছিল প্রাপ্তি। কিন্তু ঠেকাতে পারেনি। কারণ প্রেম নামক রোগে সে তখন মারাত্মকভাবে সংক্রমিত। কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলা যায়নি আবির ইশতিয়াককে। ছাত্র ইউনিয়ন নির্বাচনে শেষ পর্যন্ত আবিরই জিতে গেছে। শুধু জিতেছে তা নয়, শামীমকে লেজে গোবরে করে হারিয়েছে। শামীম যতই ফটর ফটর করে সে নিজেও জানত এবার অবশ্যই আবির জিতবে। যাই হোক, এটা নিয়ে সে নতুন করে কোনো ঝামেলা পাকায়নি। কারণ তাতে তার ক্ষতির সম্ভাবনাই বেশি ছিল, সেটা ও নিশ্চয় জানত। আর নিজের ভালো পাগলেও বোঝে। আজকাল মাথায় আর নতুন কোনো চিন্তা নেই আবিরের। খুব চিল মুডে আছে সে। তাই হয়তো প্রেম নামক রোগটা তাকে এসেও আঘাত হানল। সুখে থাকতে ভূতে কিলানোর মতো তার ঘাড়ের উপরও প্রেম ভূত এসে ভর করল। ভূতের নাম প্রাপ্তি। সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন প্রথম ওই মেয়েটার রূপ মাধুর্যে মুগ্ধ চোখে তাকিয়েছিল আবির। কিন্তু পুরনো ঝগড়াঝাটির রেশ টেনে আর নতুন করে কিছু করতে মন সায় দেয়নি। এরপর আবারও দেখল ওকে অন্য রূপে, অন্য রকম ভঙ্গিতে। যতবারই দেখে ততবারই মুগ্ধ হয়। বুকের বা পাশে অনুভব করে চিনচিনে ব্যথা। কই আগে যখন দেখত তখন তো এমন হতো না। তখন তো কোনো ফিলই আসেনি। এখন কেন হয়? তাহলে কি এটা অন্য কোন সংকেত দিচ্ছে ওর হৃদয়? জীবনে বসন্ত আগমনের জানান দিচ্ছে? জানে না, আবির। তবে ধীরে ধীরে বুঝতে পারে ওই মেয়েটাকে না হলে ওর আর চলছে না। কিছুতেই না। কি মেয়েটাকে জীবনে দরকার পড়েছে খুব। বর্তমানে আবিরের সামনে দাঁড়িয়ে আছে প্রাপ্তি। লজ্জায় তার মাথা নামিয়ে রাখা। আবির তাকিয়ে আছে তার দিকে। দুজনই চুপচাপ। মুখে রাটা নেই। ভাবছেন, এদের আবার কি হলো? আসল ঘটনা কি? দাঁড়ান বলছি। গত 2-3 দিন আগে আবিরের ঠিকানায় একটা চিঠি আসে।
সুন্দর হাতের লেখার সুন্দর একটা প্রেমপত্র। পত্রের ভাষা আনাড়ি, তবে তাতে রসবোধের কমতি নেই। চিঠিটা অনেকটা এমন: তুমি কি জানো, তোমার চেহারার বাড়াবাড়ি রকমের সৌন্দর্য আমায় মুগ্ধ করে? তুমি কি জানো, তোমার হাসিটা দেখলে আমার বুকে ব্যথা শুরু হয়? অবাক হচ্ছ, তোমায় তুমি করে বলছি বলে? অবাক হওয়ার কিছু নেই। ভালোবাসার মানুষকে আপনি করে বলতে হয় না, তাই আপনি ছেড়ে সোজা তুমিতেই নামলাম। তুমিও আমায় তুমি করে বলবে, ঠিক আছে? কেন বলবে? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রেমে আমি পড়েছি। তোমার প্রেম নামক রোগটা আমায় ভীষণভাবে সংক্রমণ করে ফেলেছে। আমি বাঁচতে পারছি না এর থেকে। কিন্তু আমি বাঁচতে চাই, মুক্তি চাই এর থেকে। সেটা করতে পারবে তুমি। শুধু তুমি। প্লিজ আমাকে বাঁচাও। নইলে তোমার প্রতি মাতাল প্রেম যে আমায় ছন্নছাড়া, পাগল করে তুলছে। প্লিজ, বাঁচাও। প্রাপ্তি। যথেষ্ট সুন্দর এবং সাবলীল ভাষায় লেখা সে চিঠিটা এসেছে প্রাপ্তির কাছ থেকে। আর মূলত এ কারণেই ওকে এমন জরুরি তলব কর ধরে আনা হয়েছে। চিঠি আসার পরে কদিন ভার্সিটি হন্যে হয়ে খুঁজেও ওর দেখা মেলেনি। সম্ভবত সে ইচ্ছে করেই আসেনি। চিঠিটা পড়ে আবিরের কি রিয়েকশন হবে সেটা ভেবেই হয়তো আসার সাহস হয়নি। কি হলো, কথা বলছো না যে? চুপ করে থাকে প্রাপ্তি। মাথা নিচু করে রাখে। সে লজ্জা পাচ্ছে। ভয়ঙ্কর লজ্জা। ইচ্ছে করছে চিৎকার করে বলতে, হে মাটি, তুই দু ফাক হয়ে যা, আমায় লুকোনোর জায়গা করে দে। এ লজ্জা সে কোথায় রাখবে? এই মুহূর্তে তার কাছে মনে হচ্ছে সে যেন পৃথিবীর শ্রেষ্ঠতম লজ্জাবতী কন্যা। ইসস, যদি লজ্জা পাওয়া নিয়ে কোনো অ্যাওয়ার্ড দেয়া হতো। ও নিশ্চিত সে অ্যাওয়ার্ডটা ওর নামেই অ্যানাউন্স করা হতো। ওকে চুপ করে থাকতে দেখে অধৈর্য হয়ে উঠল আবির। তবুও নিজেকে সামাল দিয়ে ধীর কণ্ঠে বলল, কিছু একটা বলো। আমার কিছু বলার নেই। যা বলার ছিল বলে ফেলেছি। এখন আপনিই বলবেন। চিঠিতে তো খুব তুমি তুমি করেছ, এখন আপনি করে বলছো কেন? তুমিটাই তো মানাচ্ছিল বেশ। সে কথার প্রতি উত্তর করল না প্রাপ্তি। অবাক চোখে ওর দিকে তাকালো। আবির হাসল। মিষ্টি করে হেসে ওর চোখে চোখ রেখে বলল, প্রেম রোগটা ছোঁয়াচে, মারাত্মক ছোঁয়াচে। কারো হৃদয় একবার দোলা লাগিয়ে দিলে সে হাওয়া এসে অন্য আরেকজনকেও দোলা দিয়ে যায়। তোমার হৃদয়ের দোল খাওয়া প্রেম কিন্তু আমার হৃদয়েও আঘাত হেনেছে। তাল সামলাতে না পেরে এই মাসুম হৃদয়টাও প্রেমে পড়ে গেছে তোমার। প্লিজ, একটুখানি তুলে ধরো। আমি উঠতে পারছি না। আবিরের ভালোবাসা প্রকাশের ভঙ্গি দেখে হেসে ফেলে প্রাপ্তি। আগের লজ্জা, দ্বিধা সব কেটে যায়। এই ছেলেটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। যা সে পারে না। ও এগিয়ে এসে আবিরের মুখোমুখি দাঁড়ায়। মুখে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, যদি টেনে না তুলি, খুব কি ক্ষতি হবে? উহুম। একটুও না। কারণ তোমার ওই অভিমানী প্রেমের জন্য আমি হাজারবার মরতে রাজি আছি। 1000 বছর তোমার ওই চোখের দিকে তাকিয়ে থাকতে রাজি আছি। তাহলে তো আপনাকে আমার দরকার নেই। শুধু চোখের দিকে তাকিয়ে থাকলে আমার খেয়াল রাখবে কে? চাকরি বাকরি বা কে করবে? না খেয়ে থাকবো নাকি আমি? প্রশ্ন শুনে হো হো করে হেসে উঠল আবির। সেই হাসির তালে তাল মিলিয়ে হেসে উঠল প্রাপ্তিও। মুগ্ধ প্রেমিক জুটির হাসাহাসির সুন্দর সে দৃশ্য। প্রেম হয়ে গেছে আবির প্রাপ্তির। দুজনে চুটিয়ে প্রেম করছে এখন। গল্পের পাতা একটা একটা করে এগোচ্ছে। যোগ হচ্ছে তাদের মিষ্টি দুষ্টু খুনসুটিময় প্রেমের কাহিনী। অভিমানী কন্যা প্রাপ্তির অভিমান, কিছুটা রাগী ছেলে আবিরের প্রেম কাহিনী। অনেকক্ষণ ধরে একটা পাঁচিলের উপর বসে আছে প্রাপ্তি। এটা তার আর আবিরের দেখা করার স্থান। লোকে প্রেমিক প্রেমিকার সাথে দেখা করার জন্য নানারকম জায়গা ঠিক করে। পার্ক, রেস্টুরেন্ট, সুন্দর সুন্দর দর্শনীয় স্থান, এইসবে গিয়ে বসে বসে প্রেমালাপ করে সেখানে। কিন্তু আবির প্রাপ্তি আলাদা। তারা ওইসব জায়গায় দেখা করে না কখনো। খুবই সাধারণ কিছু জায়গা, হোক সেটা ব্যাকসাইড, ফাঁকা, সমস্যা নেই। তারা নিরিবিলিতে বসে সময় কাটায় কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ পর আবিরকে আসতে দেখা যায়। আজও পরেছে একটা ফিরোজা রঙের পাঞ্জাবি। ও সবসময়ই হাঁটুর একটু উপর থেকে ওঠা শর্ট পাঞ্জাবিগুলো পরে। আজও তাই পরেছে। সঙ্গে সাদা রঙের একটা প্যান্ট।
প্রাপ্তি আর চোখে লক্ষ্য করে এই বাড়াবাড়ি রকমের সুন্দর ছেলেটা যে ড্রেসটাই পরে না কেন, তাকে ভীষণ সুন্দর লাগে। একদম রাজপুত্তুর টাইপ। কিন্তু এই রাজপুত্রের চেহারা দেখে তো গলে যাওয়া যায় না। সে দেরি করে এসেছে, মহা দেরি। আসতে একটু দেরি করে ফেললাম। সরি। আবিরের কথার কোনো জবাব দেয় না প্রাপ্তি। অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকে। ওর অভিমানটা বুঝতে পারে আবির। মেয়েটা যে কেন এত অল্পতেই অভিমান করে বসে কে জানে। আসতে সামান্য একটু দেরি হয়েছে। খুব বেশি হলে আধ ঘন্টা হবে। তাতেই মেয়ে অভিমান করে কথা বলা বন্ধ করে দেবে? এত অভিমানী হলে সংসার কেন প্রেমী তো টিকবে না। ভেবেই একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে ও। ওকে ম্যানেজ করার জন্য বলে। তুমি কি আমার ওপর রাগ করলে প্রাপ্তি? রাগ করো না, প্লিজ। আসলে এখানে আসার সময় হঠাৎ করেই দেখা হয়ে গেল আমার এক ছোট ভাইয়ের সাথে। অনেক দিন পর দেখা। বোঝই তো। বলেই হাসার চেষ্টা করে ও। প্রাপ্তি অভিমানী চোখে তাকায়। চোখ দুটো তার কষ্টে ছলছল করছে। অক্ষি কোটরে যেন জল এসে উপচে পড়ছে, যে কোন সময়ই ঝরে পড়তে পারে। আবির আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে। এত অল্পতেই কেন কাঁদতে বসে ও? এত কেন ওর অভিমান? প্রাপ্তি নিজের কান্না আটকানো রুদ্ধ গলায় বলল। দুনিয়ার সবার কথা তোমার মনে থাকে। সবার জন্য সময় হয় তোমার। অথচ আমার বেলায় সব ফাঁকা। একটুও সময় দাও না তুমি আমায়। আমার কষ্ট হয়, আবির। খুব কষ্ট হয়। আবির কি করবে ভেবে পায় না। কাছে এসে ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে। অভিমানী মেয়েটা তার বুকের উষ্ণ পরশ পেয়ে ঝোড়ো করে কাঁদতে থাকে। ও আহত গলায় বলল, আম সরি, প্রাপ্তি। আই সয়ার নেক্সট টাইম আর এমন হবে না। আমি ঠিক টাইমে চলে আসব। দরকার হয় আগেই আসব। তাও তোমাকে অপেক্ষা করিয়ে রাখব না। এই প্রমিজ করছি। সত্যি? প্রাপ্তি মুখ তুলে তাকায়। আবির তার মুখের পানে তাকিয়ে মিষ্টি করে হাসল। ওর চুলগুলোয় হাত চালিয়ে দিয়ে বলল, সত্যি। কথাটা শুনে খুব খুশি হয় প্রাপ্তি। ওর গায়ের কাছ থেকে সরে একটু দূরত্বে গিয়ে বসে। সামনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর একসময় খুবই ধীর এবং লাজুক গলায় বলে ওঠে, আচ্ছা, বাবা মাকে আমাদের বিয়ের কথা বলেছিলে? কি বললেন তারা? না আসলে। এখনো সেভাবে। আমতা আমতা করতে থাকে আবির। প্রাপ্তি এক মুহূর্তের জন্য অবাক চোখে তাকায়। বিস্ময় নিয়ে বলে, তুমি এখনো জানাওনি? কেন, আবির? তুমি কি চাচ্ছ না আমাকে বিয়ে করতে? নাকি তুমি কনফিউজড? আসলে তেমন কিছু না। আমি আমি আবিরকে কথা শেষ করতে দেয় না প্রাপ্তি। তার আগেই অন্য দিকে তাকিয়ে বলে, বুঝতে পেরেছি। তোমার কাছে আমার কোনো দামই নেই। যদি থাকতো তাহলে তুমি এমন করতে না। তেমনটা না প্রাপ্তি। তুমি আমার কথা বুঝতে পারছো না। আমি আসলে বাবা মাকে বলতাম। কিন্তু সময় করে উঠতে পারছি না। আবিরের কথা শুনে খুব বিরক্ত হয় প্রাপ্তি। রাগে চোখ মুখ লাল হয়ে যায়। কাটকাট ভাষায় বলল, একদম লেইম এক্সকিউজ দিবে না, আবির। এসব লেইম মার্কা কথা শুনলে আমার গাপিত্তি জ্বলে যায়। সামান্য একটা কথা, বিশাল কোনো রচনাও না। শুধু বাবা মাকে গিয়ে বলবে বিয়ের কথা। তা না। তুমি এই কথা বলতে গিয়ে দিনের পর দিন পার করছো। এটা কেমন কথা? হ্যাঁ, তোমার আসলে মতলবটা কি? বিয়ে কি করবে আমায়? তুমি তাহলে কি চাইছো? আমরা এখনই বিয়ে করি? কিছুটা রেগে ওঠে আবির। ও প্রাপ্তিকে বোঝানোর চেষ্টা করছে ওর বর্তমান সিচুয়েশনটা, কিন্তু ও কিছুতেই কিছু বুঝতে চাচ্ছে না। আচ্ছা, নিজের বিয়ের কথা কি নিজেই গিয়ে বাবা মার সামনে বলা যায়? বাবা মায়ের সামনে কি তাহলে লজ্জাশ্রম কিছু অবশিষ্ট থাকে? দুনিয়া যাক বা থাক, আবির একটা কথা জানে, ও কিছুতেই ওর বাবা মায়ের সামনে গিয়ে ওর আর প্রাপ্তির বিয়ের কথা পারতে পারবে না। এটা পারার বিষয়ও না। অমন নির্লজ্জের মতো একটা কাজ তার দ্বারা হবে না। কিন্তু প্রাপ্তি সেটা মানছে না। বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে ফেলছে। অবশ্য সেজন্য জিহানদেরও সাহায্য নিবে ও। ওরা নিজেরাই রাজি হয়েছে সেজন্য আসিয়া বেগমের সাথে কথা বলতে। কিন্তু সাহস সঞ্চয় করার সমস্যা ওদেরও। কথার জবাবে কিছু বলতে শোনা যায় না প্রাপ্তিকে। অন্যদিকে মুখ ফিরিয়ে কি যেন দেখতে থাকে।
ভাবটা এমন যে এখানে আবির নামের কেউ যে বসে আছে সেটা যেন জানেই না ও। মেয়েটা অভিমানী, কিছুটা খেপাটে, সহজে পোষ মানতে রাজি নয়। ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলে ওর কাছে এসে বসে কিছুটা চাপা রাগ করেই বলল, ঠিক আছে, চলো বিয়ে করি। ঠিক আছে, সানন্দে সাই জানায় প্রাপ্তি। ওর কথা শুনে অবাক হয়ে যায় আবির। ও ভেবেছিল এখনই বিয়ের কথা শুনলে কিছুতেই রাজি হবে না সে। কারণ ও যতটা জানে তাতে প্রাপ্তির সাথে ওর বাবা মার সম্পর্ক খুবই ভালো, একদম মিষ্টি মধুর। এমন একটা সম্পর্কের মধ্যে থেকে ও যে কোনোভাবেই তাদের না জানিয়ে বিয়ে করবে না এমনটাই ভেবেছিল আবির। কিন্তু ওকে আরও বেশি অবাক করে দিয়ে প্রাপ্তি বলল, কি হলো, চলো। বিয়ে করবে না? আচ্ছা, আমরা কোন কাজী অফিসে যাব? কাছে পিঠেই কোথাও যাই। ওহ, একটা কথা মনে পড়েছে, যাওয়ার আগে তোমার বন্ধুদেরও ডাকতে হবে কিন্তু, নয়তো সাক্ষীর অভাবে আমাদের বিয়েই পড়ানো হবে না। তন্ময়, রাজীব আর জিহান ভাইয়াকে ডাকো। আর হ্যাঁ, আদ্রিকেও ডেকে নাও তো। আর ইউ সিরিয়াস? বিস্ময় প্রশ্ন ছুড়ে আবির। তার দু চোখের কোটরে যেন বড় বড় এক্সক্লামেশন মার্ক ঝুলছে। প্রাপ্তি এক পলক ওর দিকে তাকালো। প্রশ্নটা যেন একেবারে অহেতুক এমন একটা ভঙ্গি করে বলল, হ্যাঁ। তোমার কি মনে হয়, বিয়ের মতো সিরিয়াস একটা বিষয় নিয়ে আমি ফাজলামো করব? আম সিরিয়াস আবির। লেটস গো। কিন্তু তাই বলে কাউকে কিছু না জানিয়ে? তোমার বাবা মা, আমার বাবা মা, এনাদের কাউকেই কিছু জানাবো না? জানাবে না কেন? অবশ্যই জানাবে। তবে বিয়ের পর। এই জানো, আমার না ছোটবেলা থেকেই পালিয়ে বিয়ে করার খুব শখ। প্রাপ্তির কথার প্রতি উত্তরে কি বলা যায় তা আর ভেবে পেল না আবির। মেয়েটা যে কি, এত পাগলামো কি করে যে করতে পারে। উফ। তবুও বলে, ঠিক আছে, কিছুদিন পরে করি। এখন তো প্রিপারেশন নেই। আরে প্রিপারেশন নিয়ে বিয়ে করলে কি আর পালিয়ে বিয়ে হবে? করতে হবে হুটহাট করে, যাতে ফিলিংসটা থাকে। আচ্ছা, ঠিক আছে, তাই করব। কিন্তু আর কয়েকটা দিন পরে করি? না, কোনো পরে না। চলো এখনই যাব আমরা কাজী অফিসে। ফোন দাও তোমার। আদ্রিকে কল দেই। আর হ্যাঁ, রাজীব ভাইয়াদেরও ডাকো। নাও, নাও, চলো। বলেই ওখান থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায় প্রাপ্তি। আবিরের হাত ধরে টেনে নিয়ে সামনে আগাতে থাকে। আর বারবার নিজের ছোটবেলার স্বপ্ন, বিয়ের প্ল্যানিং নিয়ে কথা বলতে থাকে। সে এখন মনে মনে অনেক খুশি। তার বহুদিনের স্বপ্ন আজ পূরণ হচ্ছে। আহা, পালিয়ে বিয়ে, কি যে মজা। আবির বেচারা চুপ করে থাকে। বাড়তি টু শব্দ করে না। বোঝাই যাচ্ছে প্রাপ্তির এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হওয়ায় সে শখ খেয়েছে। মস্ত বড় শখ। তবে সে দুঃখ কেটে গেল খুব তাড়াতাড়ি। প্রাপ্তির খুশির কথা ভেবে দ্বিধা করল না, বরং যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখারই চেষ্টা করল। আর কিছুক্ষণ যেতে না যেতেই এই পুরো ব্যাপারটাই ওর কাছে খুব ইন্টারেস্টিং মনে হতে লাগল। আসলেই তো, পালিয়ে বিয়ে করার তো ফিলিংসটাই আলাদা। সেও সানন্দে রাজি হয়ে গেল। প্রাপ্তি নিজেই কল করে ওর বাকি বন্ধুদের ডেকে আনল। আদ্রিতাকেও খুঁজে বের করে ফেলল। সবাইকে বলা হলো আজ ওরা বিয়ে করবে, পালিয়ে বিয়ে। ওরা আসতেই সবাই একসাথে রওনা হলো কাজী অফিসের উদ্দেশ্যে। আজ আবির প্রাপ্তির বিয়ে। অভিমান। পর্ব সংখ্যা 05। মৌরিন আহমেদ। বিয়ে পড়ানো ব্যাপারটা নিয়ে মনে মনে বেশ মজা পাচ্ছে প্রাপ্তি। সাথে লজ্জাও। কারণ একটু আগে যখন আবিরকে কবুল বলতে বলা হলো তখন সে একটুও দেরি করল না। বরং এক নিঃশ্বাসে বলে উঠল, কবুল 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 কবুল। প্রাপ্তি অবাক হয়ে গণে দেখেছে একবারে মোট 9 বার আবির কবুল শব্দটা উচ্চারণ করেছে। বিয়েতে কবুল বলতে হয় 3 বার। অথচ আবির বলেছে 3 গুণ 3 সমান 9 বার। তার মানে বাকি 6টা কবুল বোনাস। ভাবতে ভাবতেই আবিরের এক বন্ধু জিহান বলল, কি রে আবির, তোর দেখি তরি সয় না। একবারে কতগুলা কবুল বললি? আজই খেলা হবে নাকি, মামা? বলেই চোখ টিপে দেয় রাজীব। ওদের কথা শুনে তো প্রাপ্তি লজ্জায় শেষ। মাথা নুইয়ে রাখে সারাটা সময়। কিন্তু একটুও লজ্জা পায় না আবির। বরং বন্ধুদের কথায় তাল মিলিয়ে বলে, খেলা কেন হবে বন্ধু?
বাসর ঘরে কি খেলা হয়? ওখানে তো বিড়াল। ভাইয়া, এখানে কিন্তু আমিও আছি। আমার সামনে এগুলা কি কথা বলছিস? লজ্জাশরম কি ধুয়ে খেলি নাকি? আবিরের কথা শেষ করার আগেই মুখ খোলে আদ্রিতা। ভাইয়ের মুখে লাগাম দেয়ার জন্য ইশারা করে। ব্যাপারটা বুঝে আসতেই কিছুক্ষণের জন্য চুপ করে আবির। কথা সত্য। ছোট বোনের সামনে এসব কথা বলতে নেই। তাতে নিজের ইজ্জতেরই ফালুদা কাবাব কোফতা পোলাও আরো কত কি যে হয়। তাই চুপ করে রাজীবের খুব কাছে চেপে আসে। কানের কাছে মুখ এনে ফিসফিস করে কি কি যেন বলতে থাকে। কি বলছে সেটা শোনার জন্য কান বাড়িয়ে দেয় জিহান আর তন্ময়েও। চার বন্ধুতে মিলে কি কি বলে আর হাসে। মাঝে মাঝে খানিকটা লজ্জা পেতে দেখা যায় আবিরকে। লজ্জা পেয়ে ঘাড় চুলকায়। তা দেখে আরো হাসে জিহান আর রাজীব। কাজী অফিস থেকে বেরিয়ে ওরা যায় একটা রেস্টুরেন্টে। বিয়ের খাওয়া হিসেবে কাচ্চি বিরিয়ানি খেতে ওখানে গেছে ওরা। সেখানে সবাই মিলে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া সেরে চলে যায় আবিরদের বাড়িতে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিলেন আবিরাদ্রিতার মা মিসেস আসিয়া বেগম। দরজা খোলার আগেই উনি মোটামুটি ভাবে একটা প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন ছেলে মেয়ে বাড়িতে ফিরলে ঠিক কি করবেন। তাদের সমাদরের জন্য একটা ঝাড়ুরও ব্যবস্থা করে রেখেছিলেন কাছে পিঠে। আজকে ওই বদ দুটোকে ইচ্ছে মতো শায়েস্তা করে ছাড়বেন উনি। দিনে দিনে মানুষ ভালো হয়, আর এ দুটো দিন যতই যাচ্ছে ততই এদের অবনতি হচ্ছে। আগে তাও সন্ধ্যের আগে আগে নয়, সন্ধে নামার পর পরই বাড়ি ফিরত দুজনে। কিন্তু এখন ঘড়িতে বাজে রাত সকাল 9:10। অথচ দু ভাইবোনের একটারও পাত্তা নেই। আজ আসুক না আসুক, জন্মের মতো শিক্ষা দিয়ে দেবেন। দরজা খোলার আগে মুখে অমায়িক হাসি জোড়াতে ভুললেন না। বাম হাতে ঝাড়ুটা লুকিয়ে রেখে সোজা সামনে তাকালেন। মুখোমুখি দাঁড়িয়ে আছে তার গুণধর পুত্র আবির ইশতিয়াক। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন তার অতি আদরের অতি ভালো মেয়ে, বাপের একমাত্র রাজকন্যা আদ্রিতা। আদরের আদ্রিতা। দুজনকে দেখেই আনন্দে আটখানা হয়ে গেলেন উনি। ঠোঁটের ওপরে উপচে পড়ল তার অমায়িক হাসি। কি সুন্দর ভালোমানুষি গলায় বললেন, ওমা, কে এসেছে গো? আমার 7 রাজার ধন, আমার হিরে মানিক, আবির এসেছে গো। ওমা, সাথে এটাকে? আমার একমাত্র রাজকন্যা, চুনিপান্না আদ্রি এসেছে। ওই তোরা কে কোথায় আছিস, বরণ ডালা নিয়ে আয়। মায়ের কণ্ঠ শুনেই মোটামুটি ভাবে তার মনোভাব আন্দাজ করে ফেলল আদ্রিতা। মা যে মনে মনে অন্য ফন্দি আটছেন তা হাড়ে হাড়েই টের পাচ্ছে ও। কিন্তু এই সময় যদি মা চিল্লাপাল্লা শুরু করে দেয় তো সেটা মোটেও ভালো দেখাবে না। নতুন বউয়ের সামনে মাথা হেট হয়ে যাবে ওদের। কি করবে বুঝতে না পেরে বড় ভাইয়ের দিকে তাকালো। আবির ভাবলেশীন হয়ে দাঁড়িয়ে আছে। যেন সে ধরেই নিয়েছে তার মা সত্যি সত্যিই তাদের বরণ করে নেবেন। আদ্রিতা বুঝল অবস্থা বেগতিক। তাই কিছুটা ইতস্তত করে আশিয়ার দিকে তাকিয়ে বলল, ইয়ে মানে মা, বরণ করবে সে তো ভালো কথা। কিন্তু কিন্তু আগে বাসায় ঢুকতে দাও, পরে তোমার সাথে কথা বলি। বাসায় ঢুকবি? কেন রে? সারাদিন বাইরে থাকার পর এখন আবার বাসায় আসার কি দরকার? যা না, বাইরে যা। মা, মা শোনো, বলেই এগিয়ে যায় আদ্রিতা। আসিয়া বেগমের কানের কাছে মুখ এনে ফিসফিস করে কি যেন বলে। উনি প্রথমে কিছুতেই শুনতে চাইলেন না, কিন্তু শেষ পর্যন্ত ওর জোরাজুরিতে শুনতে বাধ্য হলেন। সবটা শুনে হঠাৎই চিৎকার করে উঠলেন উনি। দরজা ছেড়ে দৌড়ে চলে গেলেন ড্রয়িং রুমের দিকে। তারপরই শোনা গেল তার চিৎকার চেঁচামেচির আওয়াজ। তার একমাত্র ছেলে বিয়ে করে ফেলেছে। কাউকে কিছু না জানিয়ে নিজে নিজেই এমন একটা কাণ্ড করে বাসায় এসেছে রাত 11টায়। হায় হায়, এই দিন দেখার জন্যই কি তিনি ওদের কোলে পিঠে করে এত বড় করেছেন? ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তিনি তুমুল হইচই শুরু করলেন বাড়ির ভেতর। আওয়াজ শুনে ছুটে এলো কাজের মেয়ে হাসুমতি। সবটা শুনে সেও থম মেরে গেল। আর সমানতালে চিৎকার করতেই লাগলেন আসিয়া। মেয়ের মুখ দেখার প্রয়োজনও মনে করলেন না, নিজের মতো করে ক্ষোভ দুঃখ বেদনা প্রকাশ করাই ব্যস্ত হয়ে পড়লেন। সুযোগ বুঝে চুপচাপ নিজের ঘরে চলে গেল আদ্রিতা। সারাদিন হহুত ধকল গেছে, এখন তাকে ফ্রেশ হয়ে নিতে হবে। তাছাড়াও আজ তার ভাই বিয়ে করেছে, বাড়িতে নতুন বউয়ের আগমন ঘটেছে।
বাসর ঘর সাজানো থেকে শুরু করে বিয়ের কত শত কাজ আছে না, সবই তো তাকে করতে হবে। তাই কোনো কিছু না ভেবেই ছুটে গেল ঘরে। আগে নিজে একটু ধাতস্থ হয়ে তারপরেই ভাইয়ের ঘর সাজাবে। ততক্ষণে নিশ্চয় আসিয়া বেগমেরও মাথা ঠান্ডা হয়ে যাবে। আর ও খুব ভালো করেই জানে, আসিয়া বেগম এখন যতই রাগুক না কেন প্রাপ্তির মুখ দেখার পর সেসব ভুলে যাবেন। কারণ প্রাপ্তির মিষ্টি মুখটা দেখলে ওর ওপর রাগ করে থাকা অসম্ভব। এদিকে বসার ঘরের অবস্থা এখনো তুলকালাম। সোফার এক কোনায় বসে আছে আবির। ফোন হাতে নিয়ে সমান্তালে ফোন স্ক্রোল করে যাচ্ছে। এদিকে যে তার মা চিৎকার চেঁচামেচি করে তাণ্ডবলীলা বাঁধিয়ে ফেলছেন সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। আর বেচারা প্রাপ্তি খাম্বার মতো দাঁড়িয়ে আছে রুমের আরেক প্রান্তে। ঘোমটার আড়ালে মুখটা ঢাকা পড়েছে। এর মধ্যে একবারও তার শাশুড়ি আম্মা তার কাছে আসেননি। একবারও তার মুখ দেখতে কিংবা তার সম্পর্কে কিছুই জানতে চায়নি। সেসব কিচ্ছুটি না করে শুধুমাত্র চিৎকার করে বাড়ি মাথায় উঠাচ্ছেন। আর ওদিকে আবির, সেও কিচ্ছুটি না বলে চুপচাপ ফোন স্ক্রোল করে যাচ্ছে। আরে বাবা, তুই বিয়ে করে এসেছিস, তোর দায়িত্ব নেই? তোর মাকে তুই সামলাবি না তো কি প্রাপ্তি সামলাবে? আশ্চর্য! প্রাপ্তি অসহায় চোখে আবিরের দিকে তাকালো। বহুক্ষণ হলো সে এভাবেই দাঁড়িয়ে আছে। একটুও নড়াচড়া করেনি। হাত পায়ে ঝিম ধরে গেছে। ওদিকে রাতও হচ্ছে অনেক। অথচ এ বাড়ির কোনো সমস্যাই সমাধান হচ্ছে না। কেউ ওকে নিয়ে কিছুই বলছে না। ও যে নিজে থেকে কিছু একটা বলবে বা করবে সেটাও সাহসে কুলাচ্ছে না। ওর অসহায় মুখের দিকে একবার ফিরেও তাকালো না আবির। নিজের কাজে ব্যস্ত হয়েই থাকল। একসময় আসিয়া বেগম ক্লান্ত হয়ে সোফার এক কানিতে বসে পড়লেন। তিনি এখন কাঁদছেন। ছেলে তাকে না জানিয়ে বিয়ে করেছে সেই শোকে কাঁদছেন। প্রাপ্তি আবারও আবিরের দিকে চাইল কিন্তু এবারও লাভ হলো না। ইতস্তত করে এদিক ওদিক তাকালো। দেয়ালে ঘুরতে ঘুরতে একসময় চোখ পড়ল কিচেনের দিকে। দরজায় দাঁড়িয়ে আছে হাসুমতি। সে হাত উঁচিয়ে ওকে ইশারায় ডাকছে। কি করতে হবে ভেবে না পেয়ে নিজের শাশুড়ির দিকে তাকালো ও। তিনি এখনো মাথা নিচু করে কাঁদছেন। দেখে বড্ড মায়া লাগলো। ধীর পায়ে হেঁটে কিচেনের দরজায় এসে দাঁড়ালো। ও আসতেই হাসুমতি একটা কাচের গ্লাস হাতে ধরিয়ে দিল ওর। গ্লাস ভর্তি শরবত। সেটা দিয়েই ইশারায় আসিয়া বেগমের কাছে যেতে বলল। ও যেন ভয় না পায় সে জন্য চোখে চোখে আশ্বাসের বাণীও শোনাল। প্রাপ্তি কুণ্ঠিত হয়ে এগিয়ে এলো আসিয়া বেগমের কাছে। হাতের গ্লাসটা বাড়িয়ে দিয়ে কম্পিত কণ্ঠে উচ্চারণ করল, মা, এটা খেয়ে নিন। অনেকক্ষণ ধরে চিৎকার করছেন, এতে আপনার শরীর খারাপ করবে। এটা খান, প্লিজ। আমি মানছি আমি অন্যায় করেছি, আপনাদের না জানিয়ে কাজটা করা একদমই ঠিক হয়নি। তার জন্য আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। কিন্তু এখন এটা খান, প্লিজ। প্রাপ্তির মায়ানাখা কণ্ঠ শুনে অবাক হলেন আসিয়া। স্তম্ভিত চাহনিতে ওর মুখের দিকে তাকালেন। কি সুন্দর মিষ্টি চেহারার মেয়ে। কণ্ঠটাও কি সুমিষ্ট আর তীক্ষ্ণ। মেয়েটার হাতে ওটা কি? জুসের গ্লাস? কার জন্যে এনেছে? অর্ষিয়ার জন্যে? তাকে তাকিয়ে থাকতে দেখে একটু সাহস পেল প্রাপ্তি। মৃদু জোর দিয়ে বলল, নিন, মা, খান। বলেই গ্লাসটা হাতের কাছে এগিয়ে দিল। আসিয়া এক পলক তাকালেন। তারপর হাতে নিলেন গ্লাসটা। জুসে চুমুক দিতে ভাবলেন, মেয়েটা তো ভীষণ সুন্দর। চেহারা যেমন সুন্দর কণ্ঠটাও তেমন। আবার হাতে জুস ধরিয়ে দিল, মানে ম্যানার্সও ভালো। তার প্রতি যত্ন নিবে। এমন রূপে গুণে গুণান্বিত একটা মেয়েকে তার ছেলে বিয়ে করেছে? সত্যিই? শুধু এজন্যই তিনি এতক্ষণ ধরে চিৎকার করে গলা ফাটালেন? আরে এটা তো কোনো অপারধি না। এত মিষ্টি একটা মেয়েকে বিয়ে করা কি কখনো অপরাধ হতে পারে? কখনোই না। ভাবতেই মুচকি হাসি ফুটে উঠল তার মুখে। আবেগে আপ্লুত কণ্ঠে বললেন, তোমার নাম কি, মা? প্রাপ্তি। প্রাপ্তি? বাহ, খুব সুন্দর নাম তো। উনি খুশি হয়ে আরো কিছু বলতে যাবেন তার আগেই রুমের ভেতর ঘটে গেল আরেকটা ঘটনা, যাতে আবিরসহ সবাই অবাক চোখে তাকালো। নিজের ঘরে শুয়ে শুয়ে নাটক দেখছিলেন মোকশেদুল সাহেব। আজকাল ইউটিউবেতে খুব সুন্দর সুন্দর নাটক আপলোড করা হয়। বিভিন্ন থিমের অসাধারণ সব নাটক সেগুলো। আজ উনি দেখছিলেন আফরান নিশো আর মেহজাবিন চৌধুরী অভিনীত লাফ।
অন্যরকম রকমের একটা গল্প। দেখতে খুব মজা পাচ্ছেন। তিনি যখন গভীর মনোযোগের সাথে নাটক দেখছেন তখন হঠাৎ করেই বাড়ির ভেতর শুরু হলো গ্যাঞ্জাম। যেন বাড়ির ভেতর বিয়ে লেগে গেছে। ব্যাপারটা কি সেটা দেখার জন্য দৌড়ে করিডোরে এলেন। রেলিং ধরে ড্রয়িং রুমের দিকে ঝুঁকে দাঁড়ালেন। সোফার উপর বসে আছে আবির। সারা ঘরময় পায়চারি করছে আসিয়া। আর ঘরের আরেক কানিতে দাঁড়িয়ে আছে একটা অপরিচিত মেয়ে। কে ও? আবির আবার বিয়ে টিয়ে করল নাকি? কিছুক্ষণের মধ্যেই বুঝে গেলেন ঘটনা সত্য। আবির সত্যি সত্যিই বিয়ে করে এনেছে। এর মধ্যেই ঘটিয়ে ফেললেন আরেক ঘটনা। দ্রুত পায়ে হেঁটে উপস্থিত হলেন ড্রয়িং রুমে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই ঠাস করে একটা থাপ্পড় মেরে বসলেন ছেলের গালে। জীবনে এই প্রথম ওর গায়ে হাত তুললেন। রেগে গিয়ে যে তুলেছেন তা নয়। ঝোঁকের বসে। অনেকটা ঝোঁক বুঝে কোপ মারার মতো। তার বিবাহিত জীবনের ৩০ বছর ধরে তিনি কখনোই আসিয়া বেগমের কথার বাইরে যাননি। তিনি যা বলেছেন তাই মেনেছেন। এমনকি ছেলেদের শাসনের বেলায়ও তিনি ছিলেন নিরপেক্ষ। কখনো তো ওদের বকা দেননি, বরং ওরা মা ব্যাটা মিলে ওনার ওপরে হুকুম তামিল করত। তাই ভাবলেন আজ যখন সুযোগ এসেছে তখন আর সেটা হাতছাড়া করেন কেন? সুযোগের সদ্ব্যবহার করেই ফেললেন। ছেলের বউয়ের সামনে ছেলের গায়ে হাত তুলতে দেখে মহা ক্ষেপে গেলেন আসিয়া বেগম। নতুন বউয়ের সামনে তার ছেলের প্রেস্টিজ পাংচার করা? দাঁড়াও হচ্ছে তোমার। রাগে তোরাক করে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন ওনার সামনে। রাগে গোজগোজ করতে করতে বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের গায়ে হাত তোলো? মোকশেদুল সাহেব অবাক চোখে তাকালেন। তিনি তো ভেবেছিলেন তার ছেলে মাকে না জানিয়ে বিয়ে করাতে তার বউ মহা ক্ষেপে খেপেছে। এজন্যই এতক্ষণ তুলকালাম কাণ্ড করলেন। কিন্তু উনি এসে মারাতে সুর বদলালো কেন? কি বলছো তুমি? এই বদমাসটা তোমায় না জানিয়ে বিয়ে করেছে আর আমি কিছু বলবো না? এরে তো চড়াইয়া দাঁত ফালায় দেয়া উচিত। কেন? চর মারবে কেন? বিয়ে করেছে এই জন্য? বলি, তুমি বিয়ে করনি? তাহলে তোমার ছেলে বিয়ে করাতে রাখছ কেন? হ্যাঁ? আরে আমার বিয়ে আর ওর বিয়ে কি এক হলো নাকি? আমি তো সবাইকে জানিয়ে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করেছি। আর ও? তাই বলে তুমি ওকে মারবে? আরে সামান্য বিয়েই তো করেছে। চুরি ডাকাতি তো আর করেনি। বিস্ময় যেন মুখের ভাষা হারিয়ে ফেললেন মোকশেদুল সাহেব। তার ছেলের এত বড় অপরাধ মায়ের কাছে কিছুই না? অবাক হয়ে বললেন, তাহলে এতক্ষণ যে তুমি চিৎকার করছিলে? আব, তাতে কি হয়েছে? আমি চিৎকার করলেই তোমাকে এসে মারতে হবে? তুমি দেখেছ আমার হীরের টুকরো ছেলেটা কি সুন্দর পরী বিয়ে করে এনেছে? এত সুন্দর মেয়ে তুমি জীবনে দেখেছ? মোকশেদুল সাহেব এবারে দৃষ্টি ফিরিয়ে প্রাপ্তিকে দেখলেন। উনি তাকাতেই এগিয়ে এলো ও। পা ছুঁয়ে কদমবুসি করে নতমুখে দাঁড়ালো। মেয়ের ভদ্রতা আর নম্রতা দেখেই মন ভালো হয়ে গেল তার। চেহারাটাও কি মিষ্টি। মাথায় হাত ছুঁয়ে দোয়া করে দিলেন। তারপর? তারপর আর কি? আধ ঘন্টার শোরগোলের পর খুব সুন্দর করেই প্রাপ্তি আবিরের বিয়েটাকে মেনে নেয়া হলো। সিদ্ধান্ত নেয়া হলো প্রাপ্তির মা বাবাকে জানিয়ে খুব ধুমধাম করে অনুষ্ঠান করা হবে। অনেক ঝগড়াঝাটি ঝামেলা আর মানবিমানের পর আজ সার্থক হলো তাদের প্রেম, তাদের বিয়ে। বিছানায় চুপ করে বসে আছে প্রাপ্তি। রজনীগন্ধার মিষ্টি সুবাসে ঘরটা ম ম করছে। ঘরের চার কোণায় চারটা ঘিয়ের প্রদীপ। একপাশের জানালা খোলা। বাইরে থেকে আসা মৃদু বাতাসে ঘর ঠান্ডা হয়ে আছে। আকাশে আজ শুক্লাদ্বাদশীর চাঁদ। চাঁদের আলো আর প্রদীপের মৃদু আলোয় ঘরের ভেতরটাকে এখন স্বর্গীয় পরিবেশ মনে হচ্ছে। প্রাপ্তি একটা তপ্ত নিঃশ্বাস ফেলে পাশ ফিরে তাকায়। ওর ঠিক পাশেই শুয়ে আছে আবির। ওর নিষ্পাপ ঘুমন্ত মুখটার দিকে বেশ মায়াময় দৃষ্টিতে তাকায়। চোখের দু পাতায় চুমু খেয়ে আপনমনেই বলল, আমি আমার সারা জীবনের বিনিময় শুধু তোমাকে চেয়েছি। আজ আমার সে স্বাদ পূর্ণ হয়েছে, আমি তোমায় পেয়েছি। পৃথিবীর কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। 2 বছর পর ওটি রুমের সামনে দাঁড়িয়ে আছে আবির। প্রাপ্তিকে ভেতরে ঢুকানো হয়েছে। ওর 7 মাস চলছিল। নিয়মিত চেক আপ, যত্ন সব ঠিকই চলছিল। প্রচণ্ড ভালোবাসায় ভরিয়ে রেখেছিল ওকে। রোজ রোজ অফিসে যাওয়ার আগে ওকে যত্ন করে খাওয়ানো,
বারবার ফোন করে খোঁজ নেয়া আর রাতে অফিস থেকে ফিরে ওর সব আবদার মেটানো, সবই করেছে আবির। এমনকি মাঝে মাঝে যখন ওর মুড সুইং হতো, তাতে রাত কত হয় হোক, ওকে নিয়ে বাইরে যেত ও। যত সমস্যাই হোক, ও যা আবদার ধরত তাই পূরণ করত। বেশ সুখ আর হাসি আনন্দেই কাটছিল তাদের জীবন। আজও যথারীতি তাদের পূর্বের নিয়মেই সব হচ্ছিল। সকাল বেলা প্রাপ্তিকে খাইয়ে দিয়ে অফিসে চলে যায় ও। দুপুরেও কল দিয়ে খোঁজ নেয়। তখনও সব ঠিকঠাক ছিল। কিন্তু বিকেলের দিকেই হঠাৎ করে কল দেন আসিয়া বেগম। ও রিসিভ করতেই হন্তদন্ত হয়ে বাসায় ফিরতে বলেন। প্রাপ্তির নাকি লেবার পেইন শুরু হয়েছে। সময় এখনো হয়নি। অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ছুটে আসে আবির। ততক্ষণে ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়ে গেছে। এখানে এসেই আসল ঘটনা জানতে পারে আবির। সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে প্রাপ্তি জ্ঞান হারায়। তারপর শুরু হয় ব্লিডিং। অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি করে ওকে কল দিয়ে জানান আসিয়া বেগম। মোকশেদুল সাহেব সহ চলে আসেন হসপিটালে। তখন বাড়িতে আদ্রিতা কিংবা আবির কেউই ছিল না। আদ্রিতা ছিল ভার্সিটিতে। আর আবির তো অফিসে। হঠাৎ ঘাড়ের উপর কে যেন হাত রাখে ওর। অবাক হয়ে পিছু ফিরে তাকিয়ে দেখে আদ্রিতা দাঁড়িয়ে। মেয়েটার মুখটা মলিন। গাল দুটো ভেজা ভেজা, গড়িয়ে পড়া পানির ছাপ স্পষ্ট। ও কেমন ভাঙা ভাঙা কণ্ঠে বলল, টেনশন করিস না, ভাইয়া। সব ঠিক হয়ে যাবে। আবির কিছু একটা বলার চেষ্টা করে। কিন্তু কোনো ভাষা খুঁজে পায় না। বোবার দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভাইয়ের এমন অবস্থা দেখে মনে মনে একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে আদ্রিতা। ভাবে, কত কপাল করে এমন একটা হাজবেন্ড পেয়েছিল প্রাপ্তি, আর আবিরও। এত সুখ কি ওদের সইবে? একটু আগে একজন ডাক্তার এসে বলে গেছেন পেশেন্টের বাঁচার চান্স খুবই কম। প্রচুর ব্লিডিং হওয়ায় এখনো কিছুই বলা যাচ্ছে না। প্রায় আধ ঘন্টা পরে ওটি রুমের লাইট অফ হয়ে গেল। কেবিন থেকে বেরিয়ে এলেন একজন ডক্টর। উনি বেরতেই ওনাকে ঝেঁকে ধরল সবাই। আবির, তন্ময়, রাজীব, জিহান সবাই মিলে একের পর এক প্রশ্ন করতেই শুরু করল। সবচেয়ে উত্তেজিত লাগছিল আবিরকে। একেবারে উদ্ভ্রান্তের মতো। এলোমেলো চুল, কুঁচকে যাওয়া শার্ট আর নষ্ট হয়ে যাওয়া ইন দেখেই বোঝা যাচ্ছিল প্রাপ্তি নামক মেয়েটার জন্য কতটা ডেসপারেটো। কত চিন্তা, ভালোবাসা জমে আছে ওর বুকের ভেতর। ডক্টরের প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে এলো সাদা পোশাকধারী একজন নার্স। কোলে তার তোয়ালে জড়ানো একটা সদ্য প্রসূত শিশু। সে বাচ্চাটাকে নিয়ে এসে আসিয়া বেগমের কোলে তুলে দিল। বাচ্চাটাকে দেখে ভিড় উপচে পড়ল তার উপর। সবাই হামলে পড়ল বাচ্চাটাকে কোলে নেয়ার জন্য, আদর করে দেয়ার জন্য। কিন্তু আসিয়া বেগম তাদের কারো হাতেই ওকে দিলেন না। নিজেই নিয়ে থাকলেন তার নাতিকে, বংশের প্রদীপকে। কি সুন্দর একটা ছেলে, প্রাপ্তির মতো গায়ের রং ধবধবে ফর্সা। পাতলা ঠোঁট দুখানা একেবারেই গোলাপি রঙের। যেন গোলাপের সদ্য পরিস্ফুটিত পাপড়ি। গাল দুটোতে গোলাপি আভা ছড়ানো। মাথা ভর্তি ঘন কালো চুল। বাচ্চার চোখ এখনো ফোটেনি, কিন্তু তারপরও কি মিষ্টি দেখতে। আনন্দে আত্মহারা হয়ে নাতির কপালে চুমু একে দিলেন উনি। সবাই ছুটে এসে বাবুকে দেখল। আসিয়া বেগমকে ভুলিয়ে ভালিয়ে কিছুক্ষণের জন্য হলেও তাকে কোলে নেয়ার চেষ্টা করল। কিন্তু এর মধ্যে একবারের জন্যও কাছে এলো না আবির। সে ডক্টরের পেছনে পেছনে ছুটছে। তার চিন্তা শুধুই তার প্রাপ্তির জন্য। ডক্টর, ডক্টর, প্লিজ, বলুন আমার ওয়াইফের অবস্থা কেমন? প্লিজ বলুন। দেখুন, আমি তো আপনাকে বললামই এখন কিছু বলা যাচ্ছে না। আপনারা একটু অপেক্ষা করুন। আমরা তাকে অবজারভেশনে রেখেছি। সময় হলেই সব জানিয়ে দেয়া হবে। কিন্তু আপনি এটা কেন বলছেন না, যে ওর অবস্থাটা আসলে কেমন? ও কি বাঁচবে ডক্টর? আবিরের করুণ প্রশ্ন শুনে কি করবে ভেবে পায় না ডক্টর। সত্যিটা উনি কিছুতেই বলতে চান না। কারণ তাতে পেশেন্টের রিলেটিভসরা অনেক বেশি ভেঙে পড়েন। তারপরও আবিরের এমন উৎকণ্ঠা দেখে বলতে বাধ্য হলেন। আসলে, সত্যি কথা বলতে কি, মিসেস ইশতিয়াকের অবস্থা খুবই আশঙ্কাজনক। 7 মাসের ডেলিভারিতে প্রিম্যাচিউর বেবি হয়েছে। তাতেও খুব একটা সমস্যা ছিল না কিন্তু। ওনার তো এক্সিডেন্টালি এমনটা হয়েছে। আগের সামান্য কমপ্লিকেশন ছিল,
তার মধ্যে প্রচুর ব্লিডিং হয়েছে। ও কি তার মানে বাঁচবে না? স্তম্ভিত চাহনিতে প্রশ্ন করে আবির। ওর প্রশ্নে মাথা নিচু করে ফেলেন ডক্টর। নিচু গলায় বলেন, আপনাকে মিথ্যে আশা দেব না। কিন্তু একেবারেই চান্স নেই সে কথাও বলছি না। সৃষ্টিকর্তাকে ডাকুন। তিনি চাইলে নিশ্চয় সব ঠিক হয়ে যাবে। বলেই হাত নেড়ে ক্রুশ আঁকলেন ডক্টর। মানে উনি খ্রিস্টান। গড উইল সেভ হার এই প্রার্থনা করে ধীরে ধীরে চলে গেলেন। আর অবাক চোখে তাকিয়েই থাকলো আবির। তখন আসরের নামাজের পর মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে এসেছে আবির। পরনে সাদা রঙের পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। ও খুব ধীরে ধীরে প্রাপ্তির কেবিনে ঢুকল। শুভ্র বিছানার ওপরে চুপটি করে শুয়ে আছে প্রাপ্তি। পরনে হসপিটালের সবুজ ফিতাওয়ালা জামা, গায়ের উপর কাঁথার আবরণ। আবির ধীর পায়ে এগিয়ে যায়। ওর মাথার কাছে গিয়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে কাপা কাপা হাতে ওর ডান হাতটা নিজের মুঠোয় নিয়ে নেয়। খুব ক্ষীণ কিন্তু মায়ামো কণ্ঠে ওকে ডাকে, আমি তোমাকে ভালোবাসি প্রাপ্তি। অনেক সাধনার পর আমি তোমাকে পেয়েছি। সেই তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে সেটা করতে দেব না। তুমি যেও না প্লিজ। আমার দিকে একটু তাকাও। এই আমিই পারিনি আবার আমার করে রাখতে। তুমি বুঝনি আমি বলিনি। তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে। সব গেয়েছি। তুমি বুঝনি আমি বলিনি। তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে। সব গেয়েছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে। তুমি বুঝনি, বুঝনি। কখনো যদি আনমনে চেয়ে আকাশপানে আমাকে খুঁজো, কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসো। আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ, খুব অজানায় কত অভিনয় করে বসি তোমায় ভেবে। আমার অযথা সব লেখা গান সব শুনে মন করে উচাটন। তুমি বোঝনি কেন আমাকে? তুমি বুঝনি আমি বলিনি। তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে। সব গেয়েছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে। তুমি বুঝনি, বুঝনি। অভিমান। তানভীর ইভান। ধীরে ধীরে কণ্ঠ ক্ষীণ হয়ে আসছে ওর। এখন আর গাইছে না। চুপ হয়ে গেছে। গিটারের তারের সাথে লেগে কখন যে হাত কেটে গেছে ও বুঝতেই পারেনি। কাটা আঙুল থেকে এখন রক্ত ঝরছে। সেদিকে খেয়াল নেই, হাতের ব্যথা সম্পর্কে সে সম্পূর্ণ উদাসীন। আস্তে আস্তে কোলের ওপর থেকে গিটারটা সরিয়ে রাখল। ধীর পায়ে ডিভান থেকে উঠে গিয়ে ব্যালকনির রেলিং ধরে দাঁড়ালো। চুপচাপ দৃষ্টি রাখল আকাশের দিকে। ওই দূর আকাশে এখন অনেক তারা, তারায় তারায় মেলা বসেছে যেন। এর মধ্যে কোন তারাটা তার প্রাপ্তি? তার অভিমানী প্রাপ্তি? আচ্ছা, ওই যে উজ্জ্বল তারাটা জ্বলজ্বল করে তাকিয়ে আছে এইটা বুঝি প্রাপ্তি? ও বুঝি এখন ওর দিকে তাকিয়ে আছে? আর মিটমিট করে হাসছে? বলছে, কি মি পলিটিশিয়ান কি করছেন? আমায় ছাড়া থাকতে বুঝি কষ্ট হচ্ছে আপনার? আবির খেয়াল করে তারাটা হাসছে। আশ্চর্য! তারাটার জায়গায় এখন ফুটে উঠেছে প্রাপ্তির হাস্যোজ্জ্বল মুখের প্রতিচ্ছবি। আবির অভিমান করে বলে, তুমি হাসছ? তোমার বুঝি খুব খুশি খুশি লাগছে? তুমি সবসময় আমার ওপর অভিমান করতে প্রাপ্তি, আমি তোমার সেই মান ভাঙাতাম। কিন্তু কখনো আমি তোমার ওপরে অভিমান করিনি। করতে পারিনি। আজ আমি অভিমান করছি, খুব করে করছি। তুমি খুব খারাপ অভিমানী কন্যা। ভীষণ খারাপ। তাই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারলে? তোমার জন্য খুব কষ্ট হচ্ছে আমার। তোমাকে ছেড়ে আমি থাকতে পারছি না। আমার অভিমান হচ্ছে, কিন্তু আফসোস আমার এ অভিমান কেউ ভাঙাতে পারবে না। তুমিও না। একটা কথা আছে, যে সবার অভিমান ভাঙায়, তার অভিমান কেউ ভাঙাতে আসে না। কথাটা আমার জীবনে হাড়ে হাড়ে সত্যি। সমাপ্ত।